আমার বয়স হলো 36 বছর। এখন 36 বছর চলছে। জি। আপনি বাংলাদেশে থাকছেন কোথায়? বাংলাদেশে এখন আমি বাংলাদেশে থাকছি, বাংলাদেশের বিভিন্ন শহরে। আচ্ছা, কিন্তু জন্ম জেলা কোথায় আপনার? জন্ম জেলা টাঙ্গাইল, সখীপুর উপজেলা। ঠিক আছে, প্রশ্নটা এভাবে করার পেছনে কিছু কারণ আছে যে বাংলাদেশে আপনি থাকছেন কোথায়। আপনারা যদি পুরো গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা গল্প আপনাদের জন্য প্রচার করা হচ্ছে এবং আগাগোড়াই না শুনে আসলে কোনো মন্তব্য কেউ করবেন না। তো হালিম ভাই, আপনি শুরু করুন একেবারে ছোটোবেলা থেকে, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। আচ্ছা, ছোটোবেলা থেকে না, আমি যখন মানে স্কুল লাইফে পড়াশোনা করি ওইখান থেকে। জি, আপনার যতটুকু মেমোরি আছে। জি 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 বলুন প্লিজ। অ্যাকচুয়ালি আসলে আমরা 4 ভাই। আচ্ছা, তো বাবা কি করতেন? আমার বাবা সাধারণ কৃষক। তো আমরা 4 ভাই, আমি সবার ছোট। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বড় 2 ভাই 1996 সাল থেকে একসাথে মালয়েশিয়া যায় এবং ওনারা যখন আমাদের সাংসারিক অবস্থা মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল, কোনো বোন ছিল না। বড় 2 ভাই 96-তে বিদেশ যাওয়ার পর একসাথে মালয়েশিয়া। তো ওনারা প্রচুর টাকা পাঠায়। সে টাকাগুলা আমি ক্লাস 6-এ যখন পড়ি আমার নামে অ্যাকাউন্ট থাকে এবং আমার নামে বলতে এই প্রথম অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাইতো। যখন অ্যাকাউন্ট করতে হবে আমার আব্বা ওই মানে, যদিও উনি ওই রকম শিক্ষিত না, উনি মানে ওনার নামে অ্যাকাউন্ট ছিল, উনি চেক সই করে দিত। দেখা যায় আমি ওই টাকাগুলো উঠে নিয়ে আসতাম আমাদের উপজেলা থেকে, সখীপুরা থেকে। তো এইভাবে যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার নামে অ্যাকাউন্ট করি। আচ্ছা। তো করার পরে বাইরে টাকা পাঠায়। আর আমার পড়াশোনার মানে আমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। তো যখন ক্লাস 9-এ উঠি তখন মানে খেলাধুলা প্লাস 9-এ তখন বাংলাদেশের একটা রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের স্কুল কমিটি, ওই কমিটির আমি স্কুলের সেক্রেটারি নির্বাচিত হই। তো ওইটা স্কুলের সেক্রেটারির ওপর আমি ক্রিকেট খেলা, ছাত্র সংগঠনের যে রাজনীতি, ওইটা নিয়ে আমি বেশিরভাগ সময় দিতাম। আচ্ছা, মানে আপনি রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন ওই সময়টা? হ্যাঁ, ওই সময়টায়। পরে দেখা যায় হওয়ার পরে আমি ওই আমার আব্বা আমার খুব বলতো না, আর ভাইরা যা টাকা দিত আমার আব্বা আরও বেশি দিত। আর ওই টাকাগুলো আমি এমনভাবে মোটামুটিভাবে খরচা করতাম যেন লাগতো না, তার চেয়ে বেশি খরচা করতাম। আর আমার আব্বা আমার সবচেয়ে, আমি ছোটো সন্তান হওয়াতে আমার অনেক কী করতো, আমি কোথায় টাকা খরচা করতেছি আমার ভাইরা যা দিত তার চেয়ে বেশি আব্বা আমার দিত। বলতো যে না, কোথায়ও এই মাথা নিচু করে মানে আসবি না, যেখানে যাবি সেখানে জানি আমি মানে কোনো পরাজিত বিষয়টা আমি এটা না শুনি। মানে আমার তখন আমি ওই রেজিস্ট্রেশন আসে যে সায়েন্স না আর্টস না কমার্স। তো আমি আসলে প্রথমে সায়েন্স নিয়েই দেখি যে 6 মাস যাওয়ার পরে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে আমি পাশ করতে পারবো না। তখন আমি আবার ওইটা ওই ভুল সংশোধনের জন্য আসে, আমি ওইটা আর্টসে চলে যাই। আর্টসে চলে যাওয়ার পরে মানে ক্লাস 9টা আমার পুরো একদমই পড়াশোনা হয় না, মোটামুটি যাই কোনো রকমে উঠি। ক্লাস 10-এ ওঠার পরে তো ওই ট্রেনে যাই আরও হয়ে গেলাম, মানে রাজনীতির সাথে আরও বেশি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম। আচ্ছা। আর প্লাস হলো আমি বড় হয়ে স্কুলে গেছি। মোটামুটি আমার আঁকাটা মানে এরকম ছিল যে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার এই উচ্চতা মনে আমার এখন যে হাই এইরকমই ছিল। তো আমার এক মামা আছে, তো আমার এক মামা বললো যে তখন এমন ছিল যে বাংলাদেশ রাইফেলস এখন যে বিজিবি হয়েছে, তো আমাকে বললো, আমার আব্বাকে প্রস্তাব দিল একজনে যে তখন 9ম শ্রেণী পাস নিত আর কি বিজেপিতে, এই বাংলাদেশ রাইফেলসে। বললো যে তোমার ছেলে ওটা দাও, অল্প কিছু লাগতে পারে। তো আব্বা বললো যে তাহলে কী করা যায়। তো আমি যখন ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেছি, তো আমি বলছি না এই ধরনের কোনো চাকরি আমি আসলে করবো না। আমি বলছি আগে এসএসসি পাস করি, তারপরে আমি চিন্তা ভাবনা করবো। মূলত আমার মনের বিষয় হলো যে আমি ওই কোনো চাকরি মানে এই জাতীয় কিছু করব না, যে মানে আমার বেশি টাকার দরকার, এটা আমি সবসময় করতাম। আর তখন আমাদের ইউনিয়ন পরিষদের ভবন হইতেছে, মানে নির্মাণ হইতেছে। আমরা একই গ্রামের, আমার চাচাতো ভাই সহ 3 জন, সব মিলিয়ে 7 জন আমরা পড়তাম। আচ্ছা। তো আমার চাচাতো ভাই ও ছিল ফার্স্ট বয়। তো আমরা বিকালবেলায় ওই ইউনিয়ন পরিষদের অনুযায়ী যাওয়ার পরে তো আমরা দাঁড়াই দিছি, ওইটা ফাউন্ডেশন হবে। তো আমি বলতেছি যে আমার অনেক স্বপ্ন যে আমি কোনো দিন এই ইউনিয়নের এই চেয়ারম্যান হয়ে এই পরিষদের এইখানে বসবো। তো এটা করার পরে ওরা সবাই হাসছে যে এইখানে তো হইতে গেলে অনেক টাকার দরকার। আমি বললাম না, টাকা বিষয় না। তো মোটামুটি কিছু আমি এটা জানতাম যে কোনো রাজনীতি করলে হয়তো কোনো দিন বড় পদে যেতে পারি, তাহলে আমি এটা ব্যাপার না আর যদি টাকা পয়সা থাকে। তো এটা নিয়ে ওইখান থেকে চলে আসার পরে যখন ক্লাস 10-এর
টেস্ট পরীক্ষা দিব। তো আসলে পড়াশোনা তো একদমই হয় না, না হওয়াতে হলো হোস্টেলে চলে আসি স্কুলের পাশেই। হুম তো আমি ওই দিক দিয়ে যাতায়াত করতাম। আমার পার্শ্ববর্তী একটা বাড়িতে মানে স্কুলে যাওয়ার পথে একটা বাড়ি ছিল, মানে আমি আমার দশমবাগের চাচা লাগে। তো জি। চাচা মানে ওনার একটা মানে আমার দশমবাগের চাচা, তো মানে ওনার একটা মেয়ে ছিল। আমি ওদিক দিয়ে ভাত নিয়ে আসতাম, তো আমারে বলতো যে কী দিয়ে ভাত নিয়ে যান। তো মেয়েটা 7-এ পড়তো। তো আমি বলতাম যে ভাত এটা দিয়ে দিচ্ছি। ও মাঝে মধ্যে তরকারি ওই জানলাতে দিত। দেওয়াতে আসলে এরকম কোনো ছিল না। ও হয়তো মনে মনে আমারে চয়েস করতো কিনা, চয়েস করতো। পরবর্তীতে যেটা জানছি যে তো লাস্টে ও আমারে ওর ভাই একদিন দেখে ফেলায় যে আসলে আমার এটা দিতেছে। ওর আম্মার কাছে বলছে, ওর আম্মা খুব ভালো আমার ডাক দিছে, যে বলতো যে আমার ছেলে তো আমাকে দেখছে, তোমার ইয়ে দিছে, তোমার সাথে কি আসলে কোন হয়েছে। আমি এইভাবে বলছি, দেখেন কাকি আসলে আমার সাথে কোনো ইয়ে না, তরকারি দিত, আমি এই তরকারিটা নিতে দেখছি, মানে দেখছে এটাই হয়তো মিন করছি। পরে লাস্টে বললো যে যদি এরকম কোনো কিছু থাকে তাহলে না নিয়ে আর করো না, তুমি সামনে পরীক্ষা দিবে, পরীক্ষা দাও, তারপরে দেখা যাবে না এই বিষয়গুলো নিয়ে যদি থাকে। তো মেয়েটা কি হতো আপনার সম্পর্কে? দুঃসম্পর্কের চাচাতো বোন, স্কুলের পাশে বাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমাকে বলতো ওইটুকু বলে দেওয়ার পরে ওর যে ভাই আছে, সে ওর ভাই কিন্তু আমার এক বেশ জুনিয়র, এবং সে আবার মানে উশৃঙ্খলভাবে চলাফেরা করতো। বলতো যে সে তো অন্য টাইপের মানুষ, তোমার রাস্তাঘাটে কি বলে না বলে তুমি কাছেতে এই বিষয়টা নিয়ে আর আগায় না। তো আমি আসলে এইভাবে আমার রিয়েলি কোনো ওইরকম ছিল না। তো হয়তো মানে মেয়েটা হয়তো আমার চয়েস করতো। তো আমি আবার এই বিষয়টা নিয়ে চলে আসার পরে তো টেস্ট পরীক্ষা যখন আমি দিই, তখন আসলে আমাদের এই ইউনিয়ন ভিত্তিক ছাত্র সংগঠন কমিটি হইতেছে। তখন আমি হলো এই ইউনিয়ন ভিত্তিক আমাদের ওয়ার্ডের ছাত্র সংগঠনের একটা আবারও সেক্রেটারি হই ওয়ার্ডের। আগে ছিলাম স্কুলের, আবার ওয়ার্ডেরটা হওয়ার পরে মানে আমার ওইখানে যে ইউনিয়নের ক্যান্ডিডেট, সভাপতি ক্যান্ডিডেট, উনি বললো যে তুমি এক কাজ করো, তুমি সেক্রেটারি ক্যান্ডিডেট হবা, কারণ প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হয় ভোটার। আচ্ছা। তো তুমি যদি একটা ভোটার হও প্লাস আর অন্যান্যগুলো আছে, দেখা যাবে আমার জন্য সুবিধা হয়। মানে আমি ওনারে খুব করতাম, ওনার নাম ফরহাদ ভাই। তো ফরহাদ ভাই এইটা বলার পরে তো আমি বললাম ঠিক আছে। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, আমার একসাথে পড়াশোনা করছি, একসাথে ক্লাস 1 দিকে, আলমগীর। তো ও আবার অন্য ছাত্র সংগঠন করতো। আচ্ছা। তো করার পরে আমি ও এইভাবেই মিশতো না, কিন্তু আমরা মোটামুটি করতাম, কথাবার্তা বলতাম। তো হওয়ার পরে যে সময় মানে আমি পরীক্ষাটা টেস্ট পরীক্ষা দিলাম। টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমার টেস্ট পরীক্ষায় একটা স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, যিনি ইংরেজি মানে ফার্স্ট পেপার নিত, তারপরে সাধারণ বিজ্ঞান। তো ওনাদের সাথে মানে আমি রিয়েলিভাবে এতটাই ফ্রি ছিলাম, যে কোনো কথা বলতে পারতাম, এবং উনি আমারে অনেক হেল্প করছে। বললো যে তোর পড়াশোনা কি, এখন তো পাশ করতে পারি না, আমার সাবজেক্ট কোনো সমস্যা নেই, তুই অন্যান্যগুলো দেখ, টেস্টে এলাও হইতে হবো। তো টেস্টের লেগতে উনি, আমি যে সময় অঙ্কটা তো একদমই আমি জানি যে আমার পাশ আসতেছে না, যে যদি ওইখানে টেস্টের রেজাল্ট হইলে ওইখানে ওই কাঠের বুটে ঝুলাই দেয়, আমাদের গ্রামে যে স্কুলগুলো আছে ঝুলাই দেয়, যে ওইখানে যদি আমার নাম না আসে তাহলে তো আমার মান সম্মান চলে যাব। তো এটা আমার এক বড় ভাই আছে, তো উনি কলেজে পড়াশোনা করে, ওনার সাথে বললাম যে ভাই তাহলে কী করা যায়, আমার তো অঙ্কে খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে, এখন কি করা যায়, আরগুলা তো সবটি আমারই হবে। তো বললো যে ওটা তো ফজলু স্যারের এই সাবজেক্ট, ওইটা তো আসলে উনি তো কোনোভাবেই করে যায়। আমি বললাম যে এটা আমার যে কোনোভাবেই পাশ আনতে হইব, টাকা কোনো ফ্যাক্টর না, এভাবে বলছি। কয় স্যার তো আসলে এগুলো পছন্দ করে না। আমি বললাম আমার সাথে আপনার যাইতে হবে। বললো যে তুমি যখন বলতেছো আমি যাবো, তো তুমি কত পাবা। তো আমি এভাবেই বলছি যে আমার পাশ হবে না, সম্ভবত 20, মানে আমার কাছে 20 অথবা 17 এরকম, যদি কারেক্ট হয় তাহলে 17 মতো পাইতেছি। তো বলতেছে স্যার আসলে এইরকম মানুষ না। আমি বললাম না, যে কোনোভাবে আমি করবো। আমি যে ছাত্র সংগঠন করি, ওই সংগঠনের মূল দলের উনি হলো যুগ্ম আহ্বায়ক। তো এই জন্য আপনার কনফিডেন্ট ছিল আমার যে যুগ্ম আহ্বায়ক, যেহেতু আমরা একই করি, তাহলে সম্ভবত আমি ওনার কাছে যদি রিকোয়েস্টটা করি যাই, তাহলে সম্ভবত উনি আমার হেল্প করতে পারে। কিন্তু স্যার এতটাই আদর্শিক ছিল, মানে আমি যখন রাত্রে আমরা মিষ্টি নিয়ে গেলাম, মানে ওই নাম্বার জমা হইতেছে টেস্টের, তো 2 দিনের মধ্যে জমা হয়ে যাবে, শুধু অঙ্কটাই বাকি রয়েছে। উনি উপজেলায় থাকে। তো রাত্রিতে আমি আমার ওই নজরুল ভাই
আর একটা দুঃসম্পর্কের ভাইতে আছে, আমরা রাত্রে মিষ্টি কিনা নিয়ে হুম। এবং মোটামুটি কিছু একটা চিঠি নিয়ে লিখে গেছি হুম। যে চিঠিতে মানে মুখ দিয়ে বলতে পারবো না যে চিঠিতেই সব কিছু লেখা আছে, যাতে চিঠিতে এরকমও ছিল যে এই মানে যে কোনোভাবে আমার পাস দিতে হবে। হুম। মানে পাস না দিলে আমার বিভিন্ন ধরনের মান সম্মানের বাঁচবে, আর আমার ফ্যামিলিগতভাবে সবাই বুঝবে যে না, সে আসলেই কি টেস্টি হলাই হতে পারে নাই। হুম। তো আমি স্যারের কাছে ওটা কিসের টিচার দিয়ে- ছিলেন না অঙ্কের টিচার? অঙ্কের টিচার। হুম। ওনার কাছে চিঠিটা উনি ওয়াইফ লক করার পর দরজা খুলে দিছে। তো উনি দেখে চালান দিয়ে বললো যে তুমি অমুক আসছো, মানে উনি স্যার আমার অনেক ভালোবাসতো। হুম। প্লাস হলে উনি অনেক আগে থেকে বলতো যে তুমি রাজনীতি কিন্তু এটা পরে করতে পারবা, তুমি আপাতত এসএসসি পাসটা করো, হুম। তারপরে সমস্যা নাই, তুমি অনেক পরিশ্রমী আছো, অনেক কাজে লাগানো যাবে। তো স্যার দেখে বললো যে তুমি আসছো, বসো। আমার যে বড় ভাই আছে নজরুল ভাই, উনিরাও ছিল। তো বসতে উনি মিষ্টি দিয়েছি, পরে ম্যাডাম আমাদের মিষ্টি খাইতে দিল, আর আমি চিঠিটা ওই আমার বড় ভাই যে নজরুল ভাই, উনি হাত দিয়ে ধরাই দিল। ধরাই দেওয়ার পরে দেখার পরে তো আমরা চলে আসছি। চলে আসার পরে মানে রাত্রে 3টা বাজছে আমাদের ওইখান থেকে 7 কিলোমিটার দূরে। হুম। তো আমরা মোটামুটি কিছু রাস্তাটা এতই খারাপ যে রাত্রিতে চলে না, ভ্যান চলে না। আমরা অন্য সাইড দিয়ে হাইটা চলে আসলাম। আসার পরে স্যার তো পরের দিন আসলে স্যার এতটাই দেখছে, দেখার পরে যে কোন সাহসে, মানে আমি একটু ওইখানে একটু থ্যার সিস্টেম ছিল যে যদি আমাদের গ্রাম স্কুল যদি কোনো কারণে পাস এটা না দেওয়া হয়, তো স্যার এটা কী যে হবে আমি নিজেও বলি না। স্যারে মানে এতটাই মনে হয়তো কষ্ট পাইছে। পরের দিন যখন নাম্বার জমা দিছে, তখন এর আগে আবার আমার এক বড় ভাই আছে, মানে উনি চাকরি করে, নাইবের চাকরি করে, সহকারী নাইবে। ওনারে বলছি যে এই ঘটনা, ওনার কাছে আমি প্রাইভেট পড়তাম, যে এই ঘটনা আমার তো অঙ্কে 20-23 মতো 20 অথবা 23 বা 17, তাহলে একটু একটু রিকোয়েস্ট করে দেখবেন। তো উনি, আমি ওই দিনকে রাত্রে যাওয়ার পরে উনি পরের দিন রাত্রে গেছে আমার জন্য, যে যাওয়ার পরে উনি যাই বলছে যে উনি আবার স্কুলে শিক্ষকতা করতো, তখন ওনার হয় নাই, স্যালারি হয় নাই, না পরে উনি গভর্নমেন্ট জব হওয়ার পরে চলে গেছে। তো উনি বললে পরে যে কার জন্য, যে স্যার হালিমে কেমন করছে, কয়টা তো আসলে ও তো যা পাইছে এটা বলার মতো না। বলে কেন, কয় একদম 0 পাইছি। কয় অঙ্কে 0 পাইছে, এটা তো আসলে কেমন হলো। কয় ও তো পড়াশোনাই করে নাই, মানে ওইটা শেয়ার করে নাই যে আমি চিঠি দিছি এটা সেটা ইত্যাদি শেয়ার করে নাই। তো আমি তখন আসলেই করার পরে আমি ওনার বাসায় গেছি, ওই বড়বার যে বাইতেল কি ভাই, কয় ওনার আসিস না, তুই 0 পাস, এটা নিয়ে আমার রিকোয়েস্ট করার জন্য বাড়াস, তুই যদি 20 পাইতি তারপরেও স্যারে আমার কথাটা হয়তো রাখতো। তো আমি যে রাত্রে গেছিলাম ওইটা ওনার ভাইয়ের সাথে আর শেয়ার করি নাই, ওর ভাইয়ের সাথে যে আমরাও গেছিলাম। তো আমি কিছুটা মিন করলাম যে হয়তো 17 পাইতাম, উনি হয়তো মনে কষ্ট পাই একবারে 0 দিয়ে দিছি, মানে এটা যাওয়ার কারণে হ্যাঁ, যাওয়ার পরেই যে এতটা করছে। তো স্যারে এটাই করার পরে স্যারে রেজাল্ট দিছে, তো এক সাবজেক্টে ক্রস, আমি 0 পাইছি। এবং আমি যখন 6 থেকে 7 যাই, তখন আমি অঙ্কেতে আমি 82 পাইছিলাম, যে হলো ক্লাসের ফার্স্ট বয়ে হয় আমার চাচাতো ভাই, ও মানে সর্বোচ্চ নাম্বার সে পাইছিল 68 নাম্বার। আর আমি সেখানে ক্লাস 10-এর টেস্টে যাইয়া আমি 0 পাইছি। তো এটা পাওয়ার পরে স্যারে ওই দিন আসার পর স্যারে মানে যেমন জুলাই দিছে, আর বলতেছে যে হালিম তো 0 এক সাবজেক্টে ক্রস, সেটাই 0 পাইছে, ও টেস্টে আওলা হয় না, 0 পাইলে কেমনে তারে পরীক্ষায় দিবার দিন যাব না। তো স্যারের সাথে মানে আমি স্যারের নগে, স্যারে আবার সাইকেল চালাইতো, খুব আদর্শিক ছিল। স্যার যাইতেছে ওই দিন আমার ডাক দিছে, মানে আমি শুনতেছি না। পরে আবার আরেকদিন পরের দিন আসতেছে, তো আসলে পরে আমার ডাক দিয়ে ফিরেছি, বললো যে তুই পরীক্ষা দিবি, 0 পাইছ, তুই পরীক্ষা দিবি, আর যদি কেউ না দেয় তুই এটা নিয়ে টেনশন করিস না, আমি তোর জন্য রিকোয়েস্ট করবো। এবং স্যার সর্বোচ্চ রিকোয়েস্ট করছে যে আসলে ও 0 পাওয়ার মতো ছাত্র না, কিন্তু ওরে দিতে হবে। তো আমার বাড়িতে শুনছে আব্বা তো অন্যরকম, যে আমি ছেলের এত কিছু করলাম, 0 পাইলো, মানে আমি ওইভাবে সন্ধ্যায় ভাত খাইতে যাই, দেখা করি না। তো একটা পর্যায়ে ফর্ম ফিল আপ যে সময় আসার পরে স্যার আমারে বললো যে তুই 0 পাইছ, তুই আমার কাছে 3 মাস প্রাইভেট পড়বি, তোর যে পরীক্ষার আগ পর্যন্ত আছে আমার কাছে প্রাইভেট পড়ি, বিষয়গুলো আমি মানে তোর যে জায়গায় দুর্বলতা আছে আমি তোরে দেখবো, বিষয়গুলো তুই টেনশন করিস না। তো আমি আসলে মানে এতটাই মনে করলো যে আমার মান সম্মান তো এমনি শেষ হয়ে গেল। এখন স্যারে আমার প্রাইভেট পড়াবো, ফর্ম ফিল আপটা কোনোভাবে করে নই, তারপরে এটা বুঝিল। যাই হোক, স্কুলের যে সভাপতি ম্যানেজিং কমিটির, উনিও আমার হইলো যে আমি সংগঠন করি, উনি আমাদের মূল দলের ইউনিয়ন সভাপতি। তো উনি আবার একটু অন্য টাইপের, উনি বললো যে না, এর তো সমস্যা নাই,
লাস্ট মুহূর্তে 3 সাবজেক্ট ক্রস পর্যন্ত ফর্ম ফিল আপ করতে দিছি, মানে এক সাবজেক্ট তো আমার জন্য না। তো আমি ফর্ম ফিল আপ করার পরে আমি বললাম যে বাড়িতেই থাকবো না, মানে আমাদের উপজেলায়, যে আমি উপজেলায় চলে যাবো, ওইখানেই ওই সখীপুরের যে উপজেলার ভালো টিচার ওর কাছে প্রাইভেট পড়বো, এই স্যারের কাছে পড়বো না। মানে আমি সখীপুর চলে গেলাম, ওইখানে যে 3 মাসের যে ওই কোচিং হয়, এসএসসি পরীক্ষা দিয়ে আগে কোচিং হইতো, কোচিংটা আমি করি না। আমি যে ওইখানে প্রাইভেট পড়ি, ওইখানে আসলে উপজেলায় যাওয়ার পরে আমি যেখানে উঠছি সেখানে সবাই কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমি খাইলো পরীক্ষার্থী। মানে আমারে নিয়ে, মানে ওদের সাথে এমনভাবে মিশে গেলাম গা যে ওরা যেদিকে যায় আমারে নিয়ে যায়। সেখানে যে আরও মানে কোনো প্রাইভেটই পড়া হলো না। লাস্টে এইভাবে করলাম যে না, পরীক্ষা তো আর হবে না, পরীক্ষা কোনো রকমভাবে দিয়ে বিদেশ চলে যাব, এইভাবে আর হবে না। কত সালের ঘটনা এটা? এটা হলো আমি পরীক্ষা দিয়েছি 2002 সালে। আচ্ছা। বড় ভাইরা বললো, আরে শুন, পাশ এমনি যাবে, টেনশন করার দরকার নাই, যেহেতু টাকা পয়সা আছে, এটা সেটা নানান কিছু। ওনারা এইভাবে বললো, ওনারা আমার সাহস দিল যে অন্যভাবে পাশ আনা যায়, রাজনীতি করতে হইব। তখন আমি মানে কলেজের ভার্সিটিতে যারা হলো আমার ছাত্র সংগঠনের বড় ভাই করতো, এমন পরিচিত হয়ে গেছি গা যে তারা হলো সবচেয়ে আমার বেশি ভালোবাসে। এবং অনেকের কাছে হয়তো টাকা থাকতো না, কিন্তু আমার পকেটে টাকা থাকতো। আমি জানি যে আমার হয়তো টাকা আমি ধার চাইতো, আমি দিতাম। আর আমার এমনভাবে আশ্বাস করতো যে অন্য কেউ না নিলে আমার অন্য জায়গায় নিয়ে যেত, যে অমুক অনুষ্ঠানে ওরা নিয়ে যাবো। তো নিয়ে যাইতো এইভাবে। তো যখন পরীক্ষাটা দিলাম, আমার মনে আছে যে সম্ভবত 4ই মার্চ 2002 সাল পরীক্ষা হয় প্রথম, আমি পরীক্ষাটা দিই 4ই মার্চ। পরীক্ষা দেওয়ার পরে আসলেই পড়াশোনা হয় নাই, মানে অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে, টোটালি মোটামুটি গেছে। আমি এইভাবে করতেছি যে পরীক্ষা দিলো, আমার আব্বা বলতেছে আপাতত তুই তো বাড়িতে থাক, এখন সখীপুরের ওইদিকে থাকার উপজেলায় কি থাকার দরকার আছে। তো আমি বাড়িতে চলে আসি, আর আমার ভাইরা মানে এমনভাবে করে যে তুই সখীপুরে থাকতে হবো। পরে আমার আব্বা বলে যে আপাতত কিছুদিন থাক। তো আমি যখন কিছুদিন বাড়িতে থাকতে যাই, ওই যে আমার যে ওই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করি, আমার ওই চাচাতো দুঃসম্পর্কের চাচাতো বোন লাগে, তো ওই আমার ডাক দিছি। ডাক দেওয়ার পরে বলতেছে, ভাই তাহলে আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি বলতেছি, কথা আসলে কি বলবো, এখানে সমস্যা আছে। এখন তো আপনি পরীক্ষা দিয়েছেন, এখন তার কোনো কাজকর্ম নাই। আপনি ওই যে আমাদের স্কুলের যে নাইট গার্ড আছে সামাদ ভাই, ওনার বাড়িতে আপনি কালকে 3টার সময় আসবেন। তো আমি বলছি না, এনার সমস্যা হবে। তো আসছে সামাদ ভাই, মানে উনি মারা গেছে আসলে, কিছুদিন আগে মারা গেছে। তো উনি, ওনার ওয়াইফ, উনি বসে রয়েছে, আমরা গল্প করতেছি মাঝে মধ্যে। এই টাইমে যে গল্প করতাম দিনের বেলায়, তো এমনি করে ওই আমার যে ওই মেয়ের হলো বড় ভাই, সে দেখে বলছে যে প্রতিদিনই আমরা একই টাইমে ওইখানে যে গল্প করি। আচ্ছা। দিনের বেলায় গল্প করার পরে দেখার পরে তো এতটাই ক্ষিপ্ত হয়েছে, শুনলাম যে আমার চাচাতো বোন তারা নাকি মারছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু শোনার পরে আর আমি ওইদিকে যাই না। কিছুদিন পরেই এই 4-5 দিন পরে এই মানে আমি গেছি সখীপুরে, ওই বড় ভাইকের সাথে থাকি। বললো যে আমি যেদিন আসছিলাম ওই দিনকে ওই সামাদ বাড়ির থেকে টাং হারানো গেছে। আচ্ছা। টাং 5,000 টাকা হারানো গেছে। তো আমি যেদিনকে গেছি ওই দিনকে সন্ধ্যায় বলে যে টাংটা নাই। তো এটা ওই মানে যে আমার চাচা আছে ওই মেয়ের আব্বা, তারা এটা মানে আমি বললাম যে এটা কোনো হয়তো আমি ওই বাড়িতে যাই দিকে এরকম বোধহয় ওদের করাইতেছি, মানে ওরা একটু গরিব ওদের তুলনায়। তো আমি এটা করার পরে আব্বা আমার সখীপুরে গেছে, বলছে এটা তো এরকম কথা হইতেছে। তো তখন আমার এক ভাই মানে থেকে মালয়েশিয়া থেকে ছুটিতে আসছে। আমার ভাই বলতেছে যে স্কুলের যে নাইট গার্ড, ওরা আমি একবারে মেরে ফেলাম। আমার ভাইয়ের আমি এত টাকা দেই, আর 5,000 টাকা আমার ভাইয়ের কথা বলতেছে। এটা আমার ভাইয়ের, মানে আমার পকেটে তখনও 20,000-15,000 টাকা থাকে, মানে ভার্সিটির পোলাপানের পকেটে এরকম টাকা থাকে না আমার নামে অ্যাকাউন্ট। তখন মানে আমার ভাই বলছে যে টাকা পয়সা তো মান সম্মান কিনতে পাওয়া যায় না। পরে সামাদ ভাই বলছে যে, আমি সামাদ ভাই জিজ্ঞেছি যে ভাই, মানে আসলে আপনি যেই কথাটা আপনি আমার কাছে বললেন, আপনার কি সত্যি কোনো টাকা হারানো গেছে? বলছে যে রিয়েলি আসলে মানে আপনার বলতেছে যে আমি তোর কথা বলি না, কারণ তুই আমার 5,000-10,000 টাকা দিয়ে চালাইছস, তুই অলরেডি আমার কাছে 5,000 টাকা পাসো, তাহলে কাজেতে তুই তোর কথা বলি না, কিন্তু তোর কথা আমার একজনে বলতে মানে নানান ধরনের চাপ সৃষ্টি করছে, কোনো কারণে সন্দেহজনক বা করছে, কিন্তু তুই করিস নি, এটা বিষয় নিয়ে মনে কষ্ট পাস না। 2.5 মাস পরে না, ওইটা হলো মোটামুটিভাবে কেউ আর প্রকাশ করতে পারলো না, মোটামুটি গেছে কেউ আমার সন্দেহভাবে, এবং ওই যে মেয়ের যে আব্বা আছে তারাও এটা মানে বিষয়টা করলো যে হ্যাঁ এটা অমুকের পোলায় আড্ডা দিত, অমুকের পোলায় নিছি। আচ্ছা। এটা হলো মোটামুটিভাবে প্রচার হওয়ার পরে
তো আমি একটা দৃঢ় বিশ্বাস যে সামাদ ভাই টাং হারানো যায় নাই, কিন্তু 3 মাস পরে একটা ধান খেতে থেকে ওনার সেই পুরাতন টাং ওইলো পাইছে, এই পাইছে, পাওয়ার পরে সেখানে দলিলপত্র ছিল, সম্ভবত টাকাটা পায় নাই। তো আমি এই সময় ভাবলাম যে না, সামাদ ভাই তো মিথ্যে কথা বলে নাই, সত্যি তো হারানো গেছে। তো যে সময় দিনের বেলায় ওইটা ধান কাটতে গিয়ে বের করলো অন্য দূরে থেকে, তো আমার একটা ছিল যে এই টাংটা আসলে কে নিতে পারে। সত্যি সত্যি যে কোনো একটা কারণে আমার সন্দেহ হলো যে মেয়ের যে বড় ভাই আছে ওই সম্ভবত এই কামটা করতে পারে, মানে আমার সন্দেহ হইলো। তো এর মধ্যে আসলে রেজাল্ট দিবে, তো আমি রেজাল্ট দেওয়ার পরে পরপরই 8 দিন পরে রেজাল্ট দিল, আমার 3 সাবজেক্টে ক্রস হয়েছে। এসএসসি পরীক্ষার হ্যাঁ 3 সাবজেক্টে ক্রস, 3 সাবজেক্টে। হ্যাঁ তখন 3 সাবজেক্ট রেফার দেওয়া যেত। 2002 সাল গ্রেডিং পদ্ধতি 2001 সালে আসে, তো আমার দ্বিতীয়, তো 4 সাবজেক্ট পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। তো আমার মনটা এত ভেঙে গেল যে মানুষের মানে এত করলাম, আবার তারাই আমার কিছু, মানে আমি যাদের পিছিয়ে টাকা খরচা করছি তারাই আমার নিয়ে করছে যে হ্যাঁ জড়িত থাকতে পারে। 5,000 টাকার জন্য আমি মানে এত কষ্ট পাইলাম যে না, আমি আর করবো না, বিদেশ চলে যাব। তো পড়াশোনা বাদ। আমি আব্বারে বললাম যে মানুষের পড়াশোনা তো টাকার জন্য করে নাকি? আব্বা বললো যে না, আমি তোর টাকার জন্য পড়াশোনা করে দিছি না, আমার ইচ্ছা হইলো তোর আমি যে কোনো মানে আর্মিতে অথবা তোর দেবো, তুই এইটা আমার হলো স্বপ্ন। আব্বা বলতেছে, তো আমি বললাম যে স্বপ্ন বাদ দেন, টাকা থাকলে সবাই হলো পিছিয়ে ঘুরে, বাইরে যেভাবে টাকা খাইছে আমি ওনাদের চেয়ে বেশি টাকা খাবো, আমি বিদেশ যাবো। আব্বা বিদেশ দিবেন, আমি বললাম না, যে কোনো মূল্যে আমার বিদেশ দিতে হবে। পরে আমি করলাম, তো আমার এলাকায় থাকতে ভালো লাগে না। পরে আমার এক চাচা আছে গ্রামেরই, তো উনি এখন আমাদের জামে মসজিদের সভাপতি হয়েছে কিছুদিন আগে। তো ওনার কাছে 3,000 টাকা দেয় আমার আব্বা, যে আমার ছেলের পাসপোর্ট বানাই দেওয়া লাগবো। তো উনি একটা জব করে, গভর্নমেন্ট জবে। মানে আপনি যেটা হলো যে এসএসসি পরীক্ষায় ফেল করার পরে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, আপনি দেশের বাইরে চলে যাবেন। তখন আপনার বড় 2 ভাই দেশের বাইরে, মালয়েশিয়াতে। 3জন মালয়েশিয়া। হ্যাঁ, আমার বড় ভাই ছুটিতে আসছিল, উনি চলে গেল। তো যাওয়ার পরে আমি এটা করলাম, উনি আমার আব্বা টাকা দিয়ে দিল ওই চাচার কাছে যে পাসপোর্টটা বানিয়ে এনে দাও, তো তাড়াতাড়ি করে ও তো বিদেশ চলে যাবে। উনি কী করছে, উনি গভর্নমেন্ট জব করে, উনি আমার ছবি এবং নিয়ে পাসপোর্টের ফর্ম নিয়ে বিছনার তলতে রাইখা দিয়ে উনি অন্য একটা উপজেলায় থাকে, উনি টাকা খাইয়ে ফেলেছে। তো একটা পাসপোর্ট উনি শুক্রবার বৃহস্পতিবার চলে আসে এলাকায়, বলছে আগামী সপ্তাহে করতে করতে 2-3 মাস চলে গেল। তো 3 মাস চলে যাওয়ার পরে তো আমি অলরেডি আমার যে নজরুল ভাই ছিল নিয়ে গেছিলাম, নজরুল ভাইরে বললাম ভাই তাহলে চলেন তো একটু অমুকের বাসায়, যে আমার পাসপোর্টের টাকা নিয়েছে, পাসপোর্ট দেয় না। পরে আমরা 2জন গেছি, যাওয়ার পরে ওনার ওয়াইফের বললাম যে এই ঘটনা, বললো যে না, কয় বিছনার তল চেক করতেছি, চেক করে দেখে যে আমার ছবি উলিয়ে খেয়ে ফেলাইছি, উনি পাসপোর্ট বানাবার দেয় নাই। আচ্ছা। তো আমি কাকি বললো যে উনি ভালো মানুষ, বললো যে আসলে তোমার চাচা আসলে এতটুকু মানুষ, তোমার এই টাকাটা 3 মাস আগে না পাসপোর্টে 1800 টাকা লাগে, তাহলে ইমার্জেন্সি বানাবার কথা বানাবার দেয় নাই, দেখো আসুক আজকে। তো আসার পরে মানে আমি চলে আসছি, আমি বলেছি যে যদি আমার টাকা মানে আমার পাসপোর্ট না দেয় 8 দিন দেয়, আমি কি জিনিস আমি এটা কিন্তু বুঝাবো। তো বললো যে কাকি বললো যে তোমার করার দরকার নাই, তোমার কাকা আসুক আমি দেখবো। তো আমি চলে আসি, চলে আসার পরে তো উনি বাসায় গেলে পরে অনেক কিছু বলছে। আসার পরে বৃহস্পতিবার উনি এলাকায় আসছে, এলাকায় আসার পরে আমি রাস্তায় খারাই বললাম যে কাকা আপনি আমার চিনেন? বললো কেন? বললাম যে আসলে আমি বয়সে ছোটো থাকতে পারি, আমি যদি ইচ্ছা করি আপনার অনেক কিছু করতে পারি, আপনি আমার নাকি নাটক করলেন, আমি মানসিক টেনশনে আছি, বাইরে যাবো, আপনি আমার পাসপোর্টটা নিয়ে কেন 3.5 মাস ধরে ঘুরাইতেছেন? আমার পাসপোর্ট যদি রোববারের মধ্যে না পাই তাহলে কিন্তু সোমবারে আপনার আমি কি করবো আপনি দেখতে পারবেন, তুমি আমার থের দাও। আমার বললো তুমি থের দাও, তুমি কেন আমি জানো? উনি আবার ওনার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে আমার আমার আপন মামাতো বোন বিয়ে হয়েছে। তো মানে বেশি কিছু বলা যায় না। তো আমি ওনার এইভাবে বলার পরে তো উনি বুঝতে পারছে যে ঝামেলা হবে। আমি বললাম যে অমুকের চিনেন, মানে আমাদের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট। বললো যে কেন, তারা তুমি কি? আমি বললাম যে উনি আপনার সাথে কথা বলবো। তো যখন আমি কথা বলাই দিব ওই নিয়ে ফোন ফ্যাক্সে নিয়ে করাই দেবো, তখন বাজারে প্রত্যেকের কাছে একটা করে ফোন ফ্যাক্সের তখন 5 টাকা মিনিট ফোন করা যেত, মানে ফোন আসলে 5 টাকা করে দেওয়া যেত। তো বললো যে আমি কথা বলবো না, তোমার সাথে আমি পরে। তো 1 সপ্তাহ পরেই পাসপোর্ট পাঠিয়ে দিছে অন্য লোক দিয়ে, মানে ইমার্জেন্সি দিয়ে বানিয়ে দিয়ে দিছে, বলতে আরও 1,000 টাকা দিতে হবে। তাই আমি পাসপোর্ট নিয়ে আমার যে ইউনিয়নের মূল দলের সভাপতি, উনি আবার পাঠায়, বাইরে লোক পাঠায়, টাকা লাগবে তো ভালো বিষয় যেতে হবে। আমি বললাম ভাই আমার ভালো বিষয় পাঠান। বললো ভালো বিষয় গেতে 3,50,000 টাকা লাগবে।
তা আমি বলছি 3 কত লক্ষ। সালের গল্প এটা? এটা হলো 2003-এ, 3 ওকে 2003-এর লাস্টের দিকে। হুম। তো বললো যে এটা হলো 3,50,000 টাকা লাগবে, এটা গভর্নমেন্ট বিষয়। তো আমার আব্বা রাজি হয়ে গেল, আমি হলো টাকা পয়সা ব্যবস্থা করে দিলাম। আমি হলো বাইরে চলে গেলাম 2004-এর লাস্টে, বাইরে চলে গেলাম। এটা মিনিস্টারি বিষয়, 800 রিয়াল সৌদির বেতন, এবং সেটা হলো রুট ক্লিনিয়ার, গার্ডেনের এবং অফিস ক্লিনিয়ার। আমি যাওয়ার পরে, সৌদি আরবে যাওয়ার পরে এমন রোদ্রিতে ডিউটি, রুটে ব্রাশ মারা লাগে। তো মানে আমার আপনি তো মালয়েশিয়া চলে 3 ভাই মালয়েশিয়া ছিল, আপনি চাইলে আপনার ভাইদের সাহায্য না, নিতে যেতে 2জন মালয়েশিয়া, 1জন সৌদি আরব পারেন। আচ্ছা আমার আগে। আচ্ছা তো দেখা গেল যে আমার হলো ওইটা রুটে ব্রাশ করার আগে আমি ওনারে ফোন দিয়ে মানে বলছি যে আপনার আমি কিন্তু আমি দেশে চলে যেতেছি, আপনার ব্যবস্থা কিন্তু আমি করবো, আমি আইতেছি। পরে বললো যে তুই আসিস না, দেখ আমি 1 টাকা লাভ করি নাই, আমি হয়তো 20-30 হাজার টাকা খাইছি, কিন্তু তুই তোর ঠিক হবে, আমি এটা মেন অফিসে যোগাযোগ করতেছি। আপনার কি কাজ বলেছিল বাংলাদেশ থেকে? কি উনি বলছিলেন যে অফিস ক্লিনিয়ার, অফিস ক্লিনিক? হ্যাঁ, কিন্তু ওইটা আসলে সেক্টর হলো 3টা কাজেরই। তো আমি ওইখানেই করি, কথা বললাম পুরাতন লোকের সাথে যে আসলে ভাই এখানে হলো মেন বিষয়টা কি, অফিসে যারা ডিউটি করে ওরা হলো সপ্তাহে 2 দিন ছুটি, তো ওইখানে যাইতে হলে কি করা লাগে। তো উনি আমার একজন লোক ফ্রেনির বললো যে তুমি ই করো, ভাষাটা শিখো, আর ওইখানে ভালো চেহারা লাগে, তোমার মুখের ফেস কাটিংটা তো না, কিন্তু তুমি আছো, কিন্তু তোমার ভাষাটা জানতে হবে। ভাষাটা যদি জানো, তোমার আমি লাইন করে অফিসে দিয়ে দিব, তোমার এই রুটে ব্রাশ মারা লাগবে না। তো আমি দিনের রাত চেষ্টা করি, মানে ভাষাগুলো আমি মোটামুটি করছে 1 মাসে আমি দায়িত্ব করে ফেলাইছি, মানে সৌদির সাথে কথা টথা বলা লাগে। তো একটা লোক ছুটিতে গেছে, পাকিস্তানি লোক, ছুটিতে যাব, টেম্পোরিয়ালি একটা লোক লাগে। তো আমারে বললো যে হালিম, তাহলে লোক লাগবো, তুই তাহলে ওইখানে আসার পরে তোর এমনভাবে ই করবো, উনি আবার অফিসে ডিউটি করে, অফিসটা এতভাবে ক্লিন করবি, মানে সৌদিকের সাথে এত ভালো ব্যবহার করবি, জানে ও অতি ছুটিতে আসলে ওরা না নেয়। মানে আমি আসার পরে আমার ডিউটি ছিল এই সকাল 7টা থেকে 2টা পর্যন্ত। আমি হলো 6টার সময় চলে যেতাম, 6টার সময় যাইয়া এতভাবে মানে এইগুলা টেবিলগুলা মুছতাম, সুন্দরভাবে মুছা, চাগুলা কীভাবে বানাইতে হয়, গাওয়া কীভাবে বানাইতে হয়, সব কিছু উনি আমার শিখাই দিত। শিখাই দেওয়ার পরে আমার ব্যবহার দেখে সৌদিরা বলছে যে হাদা পাকিস্তানি ইজি মায়াব হাদা মক্তব সুগল আন্তা আলাতুল সুগল না, মানে আমার 20 টাকা 25 টাকা করে দিত। 25 জন সৌদির আন্ডারে আমি কাজ করতাম, এবং আমার কাজটা ছিল এরকম, আমার যে বড় মুদির ছিল উনি ওনার 1 গ্লাস পানি, এতটুকু গাওয়া আর 1 কাপ চা, আর বাকিগুলা আর একটা শরিকার লোকে কাজ করতো। মানে আমার জায়গায় খালি ওই মদিরের আমার এত ভালোবাসলো যে তুই শুধু আমার মক্তবের কাজ করবি, আমার অফিসের বাইরের ওইগুলার যাওয়া দরকার নাই। মাস শেষে দেখা গেলো যে ওরা আমার 30 রিয়াল 50 রিয়াল করে ওরা বেতন পাওয়ার পরে, মানে আমার মাস শেষে আমার বেতন ছাড়িয়ে চলে আসতো 2700 টাকা। তাই সব মিলেই আমার দেখলো যে 1600 টাকা বা 2000 টাকা চলে আসে। তখন আমি হইলাম, মানে এভাবে গেলাম যে 2 দিন ছুটি থাকলে পারা মানে সময় কাটে না। তখন ওইখানে একটা মানে আমি যে সংগঠন করতাম, ওই সংগঠনের হলো খুব প্রবাসী শাখায় রাজনীতির একটা কমিটি গঠন হবো। তো আমি ওইখানে গেলাম, বড় আছে, আমি একটু পরিচয় দিলাম যে এইভাবে আমি করছি। আমার সামনে নেদার করে বললো যে তাহলে আমি অনেকের সেক্রেটারি ক্যান্ডিডেট হইলাম। তো ক্যান্ডিডেট হওয়ার পর প্রথম অবস্থায় আমি 1 ভোটে ফেল করলাম ওই সৌদি আরবে। হ্যাঁ, ফেল হওয়ার পরে আমার এতই লাগলো যে আমি মানে আমার এটাতে সেক্রেটারি আমার হতেই হবে এই শাখার। আর আমার নর্মালি একদমই কাজ নাই। পাকিস্তানি আসলো, পাকিস্তানের মক্তবে রাখলো না, চাকরি ওরে অন্য জায়গায় দিয়ে দিল, রুটে নিয়ে গেল গা। আর আমার ওইখানে কনফার্ম হয়ে গেল। তো আমার মদিরে করলো যে তোর স্যালারি কত পাস, আমি কিছু 800। উনি আরও 200 টাকা বাড়াই দিল, উনি পেপার দিয়ে আমি 1000 টাকা স্যালারি পাই। তখন 2009 সাল। তো আমি 4 বছর হয়ে গেছে অলরেডি, 4 বছরে 4.5 বছর, 18 মাস পর ছুটি, সেখানে আপ ডাউন টিকিট, না আসলে পারা টাকা দিবে না, কিন্তু আসলে তা আমি বললাম যে 4 বছরে আমি কয়েকবার 2বার যাইতে পারতাম। তো আমি এইসব বছরে বললাম যে মানে আমি তো যাবার চাই, সমস্যা নাই, তুই যা, গেলেও তোর চাকরি থাকবো, এটা নিয়ে তুই করিস না। পরে আমি আবার ওই মানে টাকা যেই করতাম ওইটা আমার অ্যাকাউন্টে পাঠাইতাম। তখন আমার 7 লক্ষ টাকা অ্যাকাউন্টে হয়েছে। আচ্ছা, মানে আমি ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া লাগে না, ওই বড় বাইরে হ্যান্ডেলিং করে, আমি খরচাপাতি করি রাজনীতি গিয়ে, আর ওই মানে এর মধ্যে 7 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। আমি 2009 সালে ছুটিতে আসলাম 6 মাসের, আমার অ্যাকাউন্টে 7,50,000 টাকার মতো তখন জমা হয়েছে। এটা আমার ফ্যামিলি জানে না যে, আর ওটা নিয়ে আমার ভাইরা মাথা কথা করতো না যে ও যদি জমাইতে পারে জমাক, ওর মতো করে। এটা নিয়ে আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া লাগতো না, আমার আব্বা কোনো দিন বলতো না। তো আমি যখন ছুটিতে আসলাম 2009 সালে, আসার পরে আমি আইসা দেখি যে বাড়িতে 2টা ঘরের কাজ ধরছে,
সেখানে হলো টাকা লাগতেছে প্রচুর। মানে আমার এইভাবে বললো, আমার যে বড় ভাই, বড় দুজন রয়েছে, মানে আমার বড় বাবার কাছে বললো ও কি আসলে ছুটিতে কিছু বিয়ে করতে চায় নাকি? বলছে না আসলে ও তো এই ধরনের কোনো ইয়ে না, ও তো দেশের রাজনীতি করতো, তো অন্য সংগঠনের একটা ও জানি ওই বেশি হলো উপজেলায় না চলাফেরা করে, যে ওই সময়টা ঝামেলা হইতে পারে, ও জন্য বাড়িতেই থাকে, যে কদিন থাকে। তো আমার ভাই ফোন দিত মাঝে মধ্যে, বলতো যে তুই যে কদিনই থাকস এলাকায় মানে বাইরে বেশি যাস না। তো আমি আসলেই দেখলাম যে বাড়িতে টাকা লাগে, আর এমনটাই যে আমি হতাশাগ্রস্ত হয়ে গেছি যে 7 লাখ টাকা দিয়ে কিছুই না, একটা অটো বেনালা যার কাছে 5-6 লাখ টাকা পাওয়া যায়। আমি বললাম এই কয়েক বছর বিদেশ করে আমি কী করলাম? তো আমার এই প্রতিজ্ঞা কোথায় যে আমার অনেক টাকার মালিক হইতে হবে? মানে আমার এতটা মাথায় করতো, মানে আমার আব্বা বলতো যে কি তোর সমস্যা কি, মানে আমি অনেক টেনশন নিয়ে থাকতাম। আমি বললাম যে আব্বার বললাম টাকা অনেক বেশি ইনকাম করতে হবে, এটা নিয়ে টেনশন, এইটা টেনশন যে আমি হলো একটা আমার পাশের যারা হলো ভ্যান ট্যান চালাইতো তাদের কাছে দেখি যে টাকা পয়সা অনেক, মানে ওইভাবে আমি বললাম যে আমি তাহলে কি, আমি এই যেভাবে রেখে গেছি আমি তো ওইভাবে পাই নাই, সবার কাছে টাকা হয়ে গেছে। তা আমার এক ফ্রেন্ড ছিল, ও আবার 6 মাস আগে আমার বিদেশে ক্লাসমেট, আলমগীর করে নাম। কয় বছর ছিলেন বিদেশে? 2009 পর্যন্ত 4 বছর। 4 বছরে দেখা গেল 4.5 বছর। তো আমার হলো 4.5 বছরে 7 লাখ টাকা করেছেন। হ্যাঁ, এটা মানে আমার কাছে এতটাই ইয়ে হয়েছে যে এটা একটা টাকা না। তো বললো যে তুমি ভুল করছো বিদেশ যে দোস্ত, আমার বললো যে মানে আমরা ছোটোবেলায় দোস্ত পাচ্ছিলাম, ও আমার একজনের, যে তুমি বিদেশ না গেলে যদি কয়ে বলে ই করতা এসএসসি পাসটা, মানে আমার তো যে সময় পরীক্ষা দিতে তোমারও কিন্তু চাকরি হইতো, তোমাদের টাকা পয়সা আসার। তা আমি বললাম যে চাকরি কেমনি হবো, আমার তো অ্যাক্সিডেন্ট করলাম, পায়ে তো স্পট হয়ে গেছে, এটা কীভাবে? আরে বাদ দাও, তুই চাকরি করে কয় টাকা পাবি এটা দেখা যাবো নি। পরে লাস্টে ও করলো, ও নাম্বার রেখে দিল। পরে আমি আব্বার কাছে বললাম যে আব্বা আসলেই আমার কোম্পানি যাইতে বলতেছে, যার লাগবো। আমি বললাম যে না, এটা তো হবে না, আমার টাকার দরকার। আব্বার সাথে মিথ্যা কথা বললাম, মার সাথেও। মা অনেক কান্নাকাটি করলো যে ছুটিতে আইসো, সেতদিন পর অন্তত 3-4 মাস থেকে যা। পরে আমি আসলেই চলে আসলাম। চলে আসার পরে আইসে এখন চিন্তা করি যে আমার তো মাসে হইলো 1600-1700 টাকা, 1600-1700 রিয়াল ইনকাম বা 2000 রিয়াল হয়, এটা আমার কিছুই না, অর্ধেক টাকা তো ওই সংগঠনই জায়গা। তাহলে কী করা যেতে পারে? তো আমার একটা ফ্রেন্ড আছে, ওই যে যার সাথে পড়াশোনা করতাম, ও আবার অন্য শহরে থাকতো, সৌদি আরবের। ওরে কইতাম যে ওর নাম আলমগীর, যে আলমগীর তাহলে কী করা যায়, অমুকে তো সৈনিকের চাকরি করে, সবার চাকরি হয়ে গেতেছে, গভর্নমেন্ট জব করতেছে, আর আমরা যে কীভাবে দাঁড়াম এলাকায়? বলছে আমি ওইটা নিয়ে টেনশন করি। আমি বললাম তাহলে কীভাবে টাকা ওই করণ যায়? কয় কীভাবে করণ যায় সৌদি আরবে, তাহলে অন্য অবৈধ কাজ করা লাগবো। আমি বললাম অবৈধ কাজ কী? কয় এটা তুই কালকে ফোন দিস, আমি তোরা জানাবনি। মানে মজা করে ও প্রতিদিন 1-1.5 ঘন্টা করে কথা হতো। তো পাশে দেখি ওই ইন্ডিয়ান আছে, ওরা হইলো থাই লটারি খেলায়। এক টাকা হইলো 400 রিয়াল, মানে 1 রিয়ালে 400 রিয়াল যদি গেম লাগে। তো ওরা আমি ফোন দিছি যে দোস্ত তুই কি থাই লটারির সম্বন্ধে তার কথা, আমি নিজে খেলাই। ও বলতেছে আমি নিজে খেলাই, এটাতে গেম যদি ডাইরেক্ট লাগে 100 টাকা হলো 40,000 রিয়াল, মানে 100 রিয়ালে 40,000। আমি বললাম যে এটা তো তাহলে আমার ই করার না, আমি তো এটা বুঝি না। হয় তুই ফোন দিস, আমি রাত্রে আমি ডিউটি করার পরে তোর বুঝাই দিব। 3 ডিজিটের, আর একটা আছে 3 ডিজিটের 2 ডিজিটের। 2 ডিজিটের যারা ওটা 10 টাকায় 800, 10 রিয়ালে। আর 3 ডিজিটের ওইটা স্টেট লাগলে ওইটা হলো 100 রিয়ালে 40,000। তা আমি বললাম যে আমি দুটোটাই খেলবো। দেখা যায় যে ও আমার নাম্বার দিত, খেলতাম। পরে মোটামুটি করছে ওটা একটা সংখ্যা, মিলানোর সংখ্যা, ওইটা আমি নিয়ে মানে রাত জায়গা মানে এতটাই চিন্তা করতাম যে না আমার একটা নাম্বার মিলিতেই হবে। দেখা যাবো যে আমি ডিউটি পরে আমি ফ্রি থাকতাম, ওই নাম্বার মিলানো কাটতাম, আর হইলো ওই রাজনৈতিক সংগঠনে যে সময় দিতাম এবং টাকা পয়সা খরচা করতাম। বাড়িতে টোটালি একদমই টাকা দেওয়া হইতো না। তো এর মধ্যে ইয়ে হইলো ওইটা নিয়ে যে এজেন্ট ইন্ডিয়ান, হে হলো ছুটিতে গেতেছে। আমি ওর কাছে খেলতাম, দেখা যাবো যে আমি খেলতাম বেতনে, মানে আমার মতো বাঙালিকে বেতন 300 রিয়াল সৌদি আরবে। ভালো যারা গভর্নমেন্ট করে 1000 জব করে 1000 রিয়াল। তো আমার তো মোটামুটি 2000 রিয়াল, আমি 1500 রিয়াল খেলতাম। তো আমার ও অন্যভাবে ই করতো যে 100 রিয়াল খেললে 60 টাকা জমা দেওয়া লাগতো। তা আমি 1500 রিয়াল খেললে একা, সে আমারে বলতো যে না এ তো ভালো ভিআইপি কাস্টমার। ও আমার অন্যভাবে নিয়ে বসাই এগুলো বললো যে তোমার হিন্দিতে কথা বলতে, তো মানে আমি হিন্দিটা বলতে পারি। বললো যে মেয়ে তো আগলে हफ्ता को छुट्टी जाएगा, तो तुम्हारा जे थाई लॉटरी का मैं तुम्हारा पास दिया जाएगा, तुम कलेक्शन करेगा, बाद में मैं जिधर देखाएगा उधर তুমি জমা দিয়েগা। বলো যে আমি তোর জেনে দেখাই দিব, ওই জায়গায় তুই নিয়ে জমা দিবি, নাম্বারগুলো কাটে যে কালেকশনগুলো হবো তুই আমার ফোনে জানাবি।
তখন আমি মনে মনে কইতেছি না আমি তো ওই জায়গায় চাই ওই এজেন্টে যাওয়ার নিয়ে আমি হবার নিয়ে চাইতেছি। আমি আরও কইছি যে সমস্যা নাই। পরে ছুটি গেল, 3 মাসে ছুটি গেছে। আমি নিয়ে হলো মাসে 2বার খেলা হয়, মাসের 15 তারিখ আর হলো মাসের 1 তারিখ, মাসে 2বার খেলা। এটা হলো ড্র হয় থাইল্যান্ড থেকে। তো আমার ওরা যারা খেলতো ওইগুলো আমার কাছে দেখতে দেওয়া যায়, রিসিভ দিয়ে তো টাকাগুলো রাখতাম। দেখা যাচ্ছে প্রথম 15 তারিখে কালেকশন করছি, মোটামুটি 16,000 টাকা কালেকশন হলো। আমি কী করছি, ওই এইগুলা যে পড়ছিগুলা একটা নিচে পড়ে গেছে আরগুলো জমা দিছি, ওইটা জমা দিই নাই। জমা না দেওয়াতে দেখা যাবে যে ওই বেলা 1টার সময় হলো রেজাল্ট হয়। এটা হলো সকাল হলো 7টা পর্যন্ত জমা নেই। তো আমি নিয়ে জমা দিয়ে হিরিয়া জমা দিয়ে আসলাম, একটা পড়ছি রয়ে গেছে। তো হিসাবে কইতেছে আপনি তো মিয়া বলতেছেন যে 16,000 টাকা কালেকশন, কই কালেকশন তো হয়েছে 10,000 টাকা, আর পড়ছি কই? তো আমি কইছি যে কোনো পড়ছি টড়ছি না পাওয়াতে রাখেন এটাই। দেখা যাবো যে ওইটা রাখলাম, 6,000 টাকার পড়ছি জমা হয় নাই, ড্র হয়েছে 6,000 টাকা, আমি তো কোনো গেম লাগে নাই, মানে 6,000 টাকা আমার পকেটে বেশি রয়ে গেল। তখন আমি করলাম যে এইটা তো যে কালেকশন হয়, আমি যদি জমা না দিই তাহলে তো খারাপ না, গেম তো লাগলে আমার পকেটের দিকে দিয়ে দিব। আমার মাথায় একটা কাজ হইলো। এভাবে 1 মাস যাওয়ার পরে যে কমিশনটা হইলো আমি পাঠিয়ে দিছি ইন্ডিয়ান ওর নামে। ও 1 মাস 1.5 মাস থেকে চলে আসছে। চলে আসার পরে আমার তো হয়ে গেলো, আবার ওর দায়িত্ব বুঝে নিল। তো আমার ওইটা হয়ে গেলো যে এটা তো অনেক টাকা নিতেছে, এটা না খেললেই তো ভালো, না খেললেই তো অনেক টাকা আসে। আর বড় বড় গেম খেললে দেখা যাবো যে আমি বড় বড় গেম খেলবো, ওর কাছে কি করা যায়। তো ওইটা আমার ওই কাজটা আমার নিতে হবে। তো আমি আবার বিভিন্ন ওই সৌদির আমার যে বস আছে ওর পাঠিতে হইলো ওই গাওয়া, আমি ভালো গাওয়া বানাইতে পারতাম। মানে সৌদির একটা চা জাতীয় গাওয়া খায়, ওইটা আরব দেশে খায়, ওইটা খুব সুন্দর করে আমি বানাইতে পারতাম। দেখা যায় যে মানে আমরা যত স্টাফ আছিলাম, মানে আমি বলদিয়া জব করতাম, বলদিয়ার অফিসে, মানে আমার মতো কেউ ভালো বানাইতে পারতো না। কি দিয়ে বানাতেন ওটা? এটা গাওয়ার এক জাতীয় একটা ওই পাউডার আছে, ওইটা আরব কান্ট্রিতে হয়, ওইটা খাইলে শরীরের হইলো অনেক কিছুই বিষ বেদনা চলে যায়। ওইটা আর হইলো শুধু ওই যে খেজুর আছে, খেজুরের সাথে ওরা খায়। ওরা হইলো যেমন আমাদের গ্রামে গেলে ওরা পান সুপারি দেয়, এখানে চা কফি দেয়, ওরা হইলো ওই গাওয়াটা হইলো সবচেয়ে ওদের হইলো আপ্যায়ন, অতিথি আপ্যায়ন খেজুরের সাথে, এবং খুবই শরীরের জন্য এবং খুবই টেস্টি। তো আমি এটা এমনভাবে বানানি শিখছি, আল্লাহ তাআলা হয়তো আমার এইভাবে এই গুণটা দিছে। মানে আমি যে এইভাবে বানাইতাম ওইটা এত টেস্ট হইতো, অর্থাৎ বলদিয়ার রাইস সে আমার গাওয়া খাওয়া বলছে এই লোক এটা কোন অফিসে কাজ করে, যে অমক অফিসে, এইটা আমার অফিসে দিয়ে দেওয়া লাগবে। তো ওইটা আমার পাঠিতে যে আমার গাওয়া খাওয়ার পরে বলদিয়ার রাইস বলতেছে যে এই লোকটারে আমার পার্টি মানে ইয়েতে দিতে হবে, আমার অফিসে দিতে হবে। কিন্তু আমার বস তো মানে অন্য টাইপের, মোদির উনি ছাড়ে নাই, না এটা আমার এতদিন ধরে কাজ করে, ওটা আমার পার্সোনাল, ওরা দেওয়া যাবো না। সেই মানে রাইস টাইসের বোঝাই করে দিছে যে এটা আমার এখানে কাজ করব, আর সে রাইস আপনার সাথে কাজ করতে ইচ্ছুক না, মানে এইভাবে করছে। তো বলদিয়ার রাইসে বলছে আমার সাথে কাজ করতে ইচ্ছুক না, মানে উনি যে কোনো মুহূর্তে আমার বসেরও চলে যেতে পারে, ট্রান্সফার করে দিয়ে অন্য জায়গায়। তো ফ্রিভাবে এভাবে বলছে যে আসলে ও আমার সাথেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, থাকুক, কিছুদিন পরে আপনার দিমনি। এটা ওইভাবে রাখার পরে আমার এক পার্টিতে নিয়ে গেছে, যাওয়ার পরে ওইখানের পুলিশ ইন্সপেক্টর আছে, তার সাথে আমার পরিচয় হলো। যে আমার গাওয়া খেয়ে বলতেছে যে এটা গাও বানাইছে কে, বলছে যে বাঙালি আছে আমার অফিসে, আমার ডাক জানিয়েছে নিয়ে কয় তোর ডিউটি করা পর্যন্ত। যে আমি বলছি আমার ডিউটি তো সকাল হইলো, ও আমার ডিউটি কমাই দিছে আবার বসে, বলছে তুই আমার টাইমে আবি, আয়া গাওয়াটা বানাবি, আর ক্লিন মিলিন যে করবে শরিকার কোম্পানির কিছু লোক আছে, ওরা সমস্ত কিছুই করবো, শুধু পানিটা গরম দিবে, আমি ওইটা শুধু গাও বানাবো। এই কামটা হলো বসে আমার খালি ওইটা রাখছে, আর কোনো কাজ নাই আমার। তো করছে, বলে যে ওর ডিউটি হলো তো 10টা থেকে হলো 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত। বলছে এরপরে কি করে, যে এরপরে কিছু করে না, 4টার পরে থেকে ইস্তারা, মানে অর্থাৎ ওরা অফিসের পরে সন্ধ্যায় একটা, মানে আমরা যেমন বলি যে রেস্টের এই দেশে এরকম কি আছে, ক্লাব আছে না, এরকম ইস্তারা আছে মাজরার ভিতরে, মরুভূমির ভিতরে। ওরা হইলো ওইভাবে ওই গাওয়া বিভিন্ন ডিং জাতীয় খায়। তো বড় বড় অফিসার যারা আছে, যা আমার এক ফ্রেন্ডেরই আছে, ওইখানে ওরা হইলো আমি যাই, ওইখানে ওর কাজ করতে হইব, 1 ঘন্টা করে গাওয়া বানাইতে চলে আসবি, তার জন্য তোরে যা দিতে হবে ওটা নিয়ে তুই যা স্যালারি পাস ওটা আমি দেখবো না। তো আমার হলো মদিরে বলছে, আমার মদিরের খুব কাছের লোক, বললো যে দেখ তুই তো আসলে আমি জানি তুই হলো করস না, একটু 1 ঘন্টা করে গেলি, আর তোরে যে টাকা দিব তুই দেখিস, ও খুব ভালো লোক। তো আমার প্রথম আইসা গাড়ি দিয়ে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি গাওয়া বানালাম। গাওয়া খাওয়ার পরে বললো যে তোর হলো বলে দিয়া গভর্নমেন্ট স্যালারি কত দেয়, আমি কেছি 1,000 টাকা। কয় আর হলো এমনি কত পাস, তোর বসে কত দেয়, আমি ওটা বলি না, আমি কেছি না আমার অনেক দেয়। কয় তুই শুধু গাওয়াটা বানাইতে চলে যাবি, তোর স্যালারি হলো 1,000 টাকা এখানে।
সৌদির 1,000, বাংলাদেশের প্রায় 20,000 টাকার মতো। তে আমি বললাম কয় আর কোনোই নাই, তুই শুধু খালি স্যালারিটা বানাই দিতে, গাওয়াটা বানাই থেকে যাবি গিয়া, তোর কোনো কাজ নাই, তুই খালি স্যালারিটা, তোর স্যালারি তোর মানে ব্যাংক কার্ড আছে, তোর সারাবে চলে যাব। তো আমি চিন্তা করলাম যে না 1,000 টাকা, তো এদিকে আমার টার্গেট হইলো যে 1,000 টাকা আমার কাছে তখন সাধারণ কিছু মনে হইতেছে। আমি রুটে দেখছি অনেক বাঙালি ভাই এইভাবে বিশ্বাস করেন যে 310 টাকার জন্য তারা এই রুট ঝাড়ু দিতেছে। মানে এত কষ্ট করে তারা টাকা কামায়, 300 টাকা স্যালারিতে যায়, আর আমার কাছে 1,000 টাকা স্যালারি দিতেছে, আমার কাছে মনে হচ্ছে 1 টাকা। আমার টার্গেট হইলো যে না আমার তো ওই লটারির টাকা দরকার। একটা জিনিস খেয়াল রাখবেন, উনি লোভে পড়ে গেছেন, এটা আমরা হয়তো কথা শুনে বুঝতে পারছি যে 1,000 টাকা অনেক টাকা, 300 টাকা দিয়েও রোড ঝাড় দিচ্ছে এরকম বাঙালি আছে ওখানে, সেখানে 1,000 টাকাও তার কাছে কোনো টাকা মনে হচ্ছে না, কারণ তার প্রত্যাশার মাত্রা কিন্তু অনেক বেশি। যাই হোক, বলেন। পরে মানে আমার কাছে এরকম মনে হলো যে আমি বলতেছি যে ঠিক আছে, আমি মাঝে মধ্যে টাইম পেলে কয় তুই সপ্তাহে 5 দিন আবি, আর 2 দিন আসা লাগবে না। তো তারপরে আমি যাই, যাওয়ার পরে দেখা যায় 5 দিনের মধ্যে আমি সময় দিই না, 3 দিন যাই, 4 দিন যাই। তারপর ওরা হ্যাপি থাকে, কিন্তু আরও কিছু কিছু ওরা আছে যে 1,000 টাকা স্যালারি দেই, ও তো অমুক দিন আসে না, গাওয়া ভালো হয় বিদায় আমার রাখে, মানে ওরা খাইয়ে টেস্ট পায়। তো আমারে বললো যে তুই যে কয়দিনই যাস গাওয়াটা বানাই দিয়া তুই আরেকটা দিন বেশি আসিস। তা আমার হলো টেনশন হইলো যেদিনকে আমার খেলা থাকে মাসে, ওই যে 15 তারিখ আর 1 তারিখ, ওই 2 দিনই থাকে খেলা, অন্য কোনো দিন খেলা থাকে না, মাসে হলো 2 দিন খেলা, শুধু 1 তারিখ আর হলো 15 তারিখ। লটারি মানে এটা তো এক ধরনের জুয়া। এক ধরনের জুয়া বলতে এটা থাই লটারি সারা ইন্টারন্যাশনাল ভাবে চলে, বাট এটা জুয়া, ডেফিনেটলি জুয়া। জি 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 জি, এটা জুয়া। পরে হলো মানে আমি ওই দেখা যাবো যে আমি 2 দিন যাই নাই, 2 দিন গেছি, ওই খেলাটার ডেটটা আমি বলছে যে কালকে যাওয়া লাগবো, আমি গেলাম না। আমি বলছি ওটা আমার কি, পুলিশ ইন্সপেক্টর আমার কী করবো, অন্যান্য আমি পরোয়া করি না এইভাবেই। পরে আমার ফোন দিয়েছি, বলি কী ব্যাপার, তোর সমস্যা কি, স্যালারি কম হয়, তোর আরও টাকা বাড়াই দিন, তুই আসোস না কেন? তো আমি বলছি না আমি এটা করবো না। পরেও আমার বাসা নিচে ফোন দিছে, ফোন দিয়ে কয় যে তুই আয় গাড়িতে উঠ। ওর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তোর কী সমস্যা ক। আমি বললাম যে আমার সমস্যা হলো আমার একটা চাওয়া আছে। পরে কই কী চাওয়া? আমি বললাম দেখ এই যে এইখানে যে থাই লটারি খেলা হয়, কয় আরবিতে বলে গোমার, জুয়া, এটা যেটা কয় এটা তো খেলা হয় গোপন, এটা গভর্নমেন্ট নিষিদ্ধ, এটা ধরা পড়লে সমস্যা হইব। আমি বললাম তুই তো এই আন্ডারে এই পুরো ইন্সপেক্টর, কহ আমি ওই অমুকখানে কালেকশন করে আমাকে ওই পুরো আন্ডারের দায়িত্ব আমি নেব, এটা আমার হলো আমার ব্যবস্থা করতে নেবো, গাঁও আমি ফ্রি বানাই দিব, আমার কালেকশন আমি এটা পুরো করবো, অড্ডা বন্ধ করা লাগবো, তুই এই কাজে। আমি বললাম আমার দরকার। পরে কয় ঠিক আছে, এই তুই অড্ডা চালাইতে না, মানে ও চালাবো না যে না। পরে কয় যে ও কবে কবেই করে। পরে ওর হলো মানে আমি জানাই দিলাম যে ওখানে কালেকশন করে, ওই দিন ওরে ধরে ফেলাইছি, নিয়ে ধরিয়া পরে হলো টাকা পয়সা যা আসাল ওরে হলো করে দিল, ওর কপিল ওর ভিতরে জেলে দিল। জেলে দেওয়ার পরে যাই যাবিনে বেরিয়েছে, ওরে বলে দিছে জেলে থেকে তুই এই শহরে এই কাজ আর করতে পারবি না। পরে ওই ইন্সপেক্টরে বলে দিছে যে এই কাজ করতে পারবি না, অন্য কাজ করগা, আর না হলে তুই এই শহরে থেকে অন্য জায়গায় অন্য শহরে যে কাজ করগা। পরে ওই ইন্সপেক্টরে বলে দিছে যে এই কাজ করতে পারবি না, অন্য কাজ করগা, আর না হলে তুই এই শহরে থেকে অন্য জায়গায় অন্য শহরে যে কাজ করগা। তো আমি হলো আমার এই করলো, তখন আমার বললো যে দেখ অন্য যারা হলো লোকালিটি ডিউটি করে পুলিশ, ওদের তো কিছু দিতে হইব, আমি তোর এই করে দিই, ওদের তুই কত করে দিবি? তখন আমি এইভাবে বলছি আমি 5,000 রিয়াল দিব মাসে। কার কাছে যে অগদিমো, কয় আমার কোনো কিছু লাগবো না, তুই শুধু গাঁও বানাই দিবি। তা আমি যে খুশি হয়ে গাঁও বানাই দিই, আর ওই 5,000 রিয়াল দেই। ওইখানে যে আছে এই লোকাল কিছু পুলিশ আছে, ওদের একজনের সাথে পরিচয় করে দিল, আর আমি 5,000 রিয়াল দিই। ওই 2 রাতে মানে আমার ওই দিকে প্রকাশ্যে জমা হইতেছে টাকা আমার কাছে, কিন্তু কোনো পুলিশ কেউ যায় না। একটা মিনিট, একটু আমি জিনিসটা বুঝতে পারিনি, আমি একটু রিপিট করতে চাই। এই আপনি বেসিক্যালি কি কাজ করতেন? আপনি তো তখন জুয়া খেলতেন না? না, আমি ওটার এজেন্টের মানে কালেকশনের এজেন্ট হয়ে কাজ করতাম, এবং নাম্বার খেলতাম। একটা নাম্বার খেলে সেটা হলো 500 রিয়াল হিট করতাম, 100 টাকায় 40,000 রিয়াল। না, সেটা তো আপনি ইচ্ছা করে করতেন মাঝে মাঝে, কিন্তু আপনার ওইটা না করলেও আপনার কাছে পয়সা আসতো। পয়সাটা কেন আসতো? পয়সাটা হলো কমিশন, অর্থাৎ 100 টাকা খেললে 40 টাকা হইলো আমার হইলো ওই কালেকশন হইলো 100 টাকায় 60 টাকা জমা দেওয়া লাগতো। এবং যদি গেম লাগতো, গেমে থেকে আমার ওইখানে যে 1,000 রিয়ালে গেম লাগছে, 200 টাকা আমার খুশি দিয়ে যাইতো। আবার কালেকশনের দিক দিয়ে 20,000 রিয়াল কালেকশন হইতো, সেখানে আমি 20,000 রিয়ালের নাম্বার 5 টাকা, একজনে 5 টাকা খেলছি, ওই নাম্বারটা আমি জমা দিতাম না, ওই নাম্বারটা আমি রাইখা দিতাম। বড় বড় যেন না 100 রিয়াল 150 রিয়ালের নাম্বার, ওইটা আমি মেন এজেন্টের কাছে জমা দিতাম। আর বাকিগুলো দেখা যায় ছোটো ছোটোগুলো জমা করে আমার হইলো মাসে হইলো 15,000 টাকা প্রতি খেলায়, 15,000 10,000 টাকা হইলো টিকা গেতোগা।
আবার কোনো কোনো খেলায় আমার লস আসতো, যে গেমগুলো লেগে যেত। আমি এখানে একটা জিনিস বলি প্রিয় শ্রোতা, আমিও ইন ডিটেল এতটা বুঝতে পারছি না, বরং এটা ভালোই না বোঝাটা, হয়তো অনেকেই টেকনিক বুঝে যাবেন। তবে এটা ঠিক যে উনি আসলে জুয়ার ভেতরে এমনভাবে ইনভলভ হলেন যে ওয়ান কাইন্ড অফ এজেন্ট হিসেবে উনি কাজ করছিল এবং সামহাও ওনার তখন পয়সা আসছিল, এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ বলেন তারপর। তারপরে মানে লোকালিটি একজনের কাছে পরিচয় করে দিল, ওর কাছে আমি 5,000 রিয়াল দিতাম, সৌদির 5,000 রিয়াল। তো এইভাবে 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত মানে খেলতে থাকি। তো এই অবস্থায় চলাকালীনে আমি হলো করি যে আমার বড় গেম লাগবো, যে মানে কমপক্ষে 20টা এজেন্টের কাছে আমি হলো মানে আমি নিজে খেলাই 5,000 10,000 টাকা করে খেলাই। যে কালেকশনগুলো হয় 10,000, ওইখান থেকে 30,000 টাকা কালেকশন হলো, 20,000 টাকা কালেকশন হলো, আমি 15,000 টাকা আমি নিজেই খেলাই ফেলাই। তো এইভাবে চলতে থাকে। প্রায় 20-30টা এজেন্টের সাথে আমার পরিচয় হলো। সৌদি আরবের যে প্রদেশে খেলা হয় সবার সাথে আমি ওই টাকা অগ্রিম দিয়ে রাখি, যে এই নাম্বারগুলো ওরা হলে নাম্বারগুলো জমা নেয়। তো আমি 2014 সালের লাস্টে, 14 সালের লাস্টে প্রথমে এই মার্চ মাসের দিকে আমি হলো ঘুমাই রয়েছি, সকালবেলায় মানে ঘুমাই রয়েছি। ওই টাইমে আমি স্বপ্নে দেখতেছি যে একটা গেম হইলো এই নাম্বারটা মারতেছে। স্বপ্ন আসলে কখনো সত্যি হয় না, কিন্তু 4 একটা 7 নাম্বার আছে, 447, এই নাম্বারটা মারবো। তো আমি ঘুমে থেকে উঠেছি, উঠার পরে তো আমি ভালো করে চাই দেখি যে আজকে কয় তারিখ। তখন দেখি যে আজকে 15 তারিখ, রাত্রে হইলো নাম্বার জমা নিবে। তা আমি ঘুমে থেকে ওঠার পরে 15 তারিখ, তা আমি হইলো খাতা হইলো গেম খেলার জন্য ওই কিছু খাতা দেয়, ওগুলো নাম্বার হইলো কাটতেছি, মিলে ওই নাম্বারটাই আমার হিসাবে আসে, নাম্বারটা হিসাবে আসে। তো আসার পরে আমি বলতেছি যে এই নাম্বার এটা যদি মারে তাহলে কি করা যেতে পারে, আর এই নাম্বারটা যদি আমি খেলাই তাহলে কোন জায়গায় খেলাম। আমি ওই নাম্বারটায় 13,000 রিয়াল খেলছি, সৌদির 13,000 রিয়াল, এবং 18টা এজেন্টের কাছে খেলছি। খেলার পরে আমি তো 16 তারিখে 15 তারিখে রাত্রে খেললাম। খেলার পরে হইলো রেজাল্ট রাত্রে খেলার পরে ড্র হইলো 12টার দিন 12টায়। তখন আমি এলো এইভাবে অফিসে ডিউটি চলতেছে আমার। তো আমার বসে বললো যে তুই মক্তব বন্ধ কর, আমি চলে যাইতেছি, অফিস বন্ধ কর। তো ওই টাইমে যে সময় নেটে চেক করছি, চেক করার পরে আমার ওই যে ফ্যান আলমগীর করে নাম, অন্য প্রদেশে যে আমার খেলা শিখাইছাল, তো ওই আমার ফোন দিছে, এই আজকে গেম খেলছিলি? তা আমি বলছি না রে দোস্ত, এইভাবে বলছি কী খেলবো, ওইভাবে কয় গেম মারছে 447। আমি বললাম যে ভালো করে কয় 447 মারছে। তো 447 যখন গেমটা মারছে তখন তো আমি 13,000 রিয়াল খেলছি, 3টা ভাঙা দিয়া, অর্থাৎ আমি হলো 1800 রিয়াল হইলো হিট পড়ছে, মানে 18 লাখ রিয়াল হইলো আমি পাইতেছি আমার হিসাবে। তো হইলো আমি ওরে বাক কইছি দোস্ত তুই ভালো করে দেখ, কয় যে সঙ্গে আমি ওই অফিসের কম্পিউটার খুলে আছে ওয়াইফাইয়ের নাম্বার আছে, আমি যাই করে নাম্বারটা থাইলটারি লেখা সার্চ দেওয়ার পরে তারিখ দিয়ে 447 যে সময় দেখছি, আমার হাতে একটা মোবাইল ছিল, হাত থেকে আমাদের পড়ে যেয়ে গেল, এবং আমি ভিতর থেকে ওয়াশ কাটা হইতেছি না। যে এই গেমিটা আমি মানে চোখ দেওয়া যে সময় লাগছে তখন আমি একটু সেন্স ছাড়া হয়ে যাইতেছি যে আসলে কি গেমিটা লাগছে। তো আবার আছে কত টাকা, মানে ওইটার 18 লাখ রিয়াল, তার মানে বাংলাদেশি টাকা কত টাকা হতে পারে? বাংলাদেশের 5,000 রিয়াল 1 লাখ। আচ্ছা, তো 18 লাখ রিয়াল প্রচুর টাকা, প্রচুর টাকা লাগার পরে আমি আমার ওই শেখ আছে যারা হইলো দারোয়ানের ডিউটি করে সৌদি, আমার বলছে তোর কী হয়েছে? পরে আমি কইছি তুই আমার কর, এই একটু পানি দে মাথায়। পরে কয় যে তুই অসুস্থ, ছুটি নিস নাই কে? আমি ওরে বলি নাই। তো আমার যে ফ্যানটা আছে আমার মোবাইলটা অফ হয়ে যাওয়ার পরে, মোবাইলটা পড়ে যাওয়ার পরে সিম হয়ে গেছে গা। তা আমি জিনিসটা কাউরে জানাইলাম না, ওদিকে যাইয়া কোনো রকমের রুমে গেলাম। রুমে যাওয়ার পরে আমার যে এজেন্ট আছে 18টা এজেন্টের কাছে আমি ফোন দিতেছি, দেখ আমি তো হেরা জানে না যে আমি খেলাইছি, নাম্বারগুলো হলো কাস্টমারের, আমি না জমা দিছি। তো আমি ওরা ফোন দিয়েছি, দেখ কাস্টমারের তো আমার ফোন দিয়ে করতেছে, কয় সমস্যা নাই, বড় বড় এজেন্ট তারা, সৌদি আরবে বড় বড় দোকানপাট আছে, বড় বড়। বা আরেকটা কথা খোলাসা করি, যারা হলো বড় বড় এজেন্ট, বড় বড় ব্যবসায়ী, তারা এই এজেন্টের নাই। সৌদি আরবে অনেক বড় বড় ব্যবসায়ী আছে বাংলাদেশি বিভিন্ন জেলার, তারা ওটার এজেন্ট হিসাবে কাজ করে, কারণ তারা টাকা লাগলে তারা ডেকে দিতে পারবো, ওদের কাছে খেলায়। তো আমি যে সমস্ত লোকের কাছে গেছি অধিকাংশ লোকেরই দোকান আছে, এবং এক একজনের 5 লাখ 10 লাখ করে রিয়াল দেওয়ার ক্ষমতা আছে। তো আমি ফোন দেওয়ার পরে বললো যে আরে মিয়া ফোন দিতেছেন, আপনি সন্দেহে টাকা নিয়ে যান। তো আমি একটা পাকিস্তানির মানে করে ট্যাক্সি ড্রাইভার, ওরা আমি বললাম যে দোস্ত এক জায়গায় তো যাইতে হবো। কয় যে সমস্যা নাই, আমার 200 রিয়াল দেন রাখবো, তুই জানি আমার নিয়ে যাস।
আমি বললাম 200 না, তোর টাকা পাবি 500 রিয়াল। কয় যে 500, ওর আমি পকেটে দিয়ে দিলাম। কয় তুই যে সময় ডাক দিবি আই করবি, আমি এই সময় দিছি 4টার আগে বইরিস, 4টার আগে বই থাকবো। আমি যাবো হলো বাসায় যেয়ে একটু খাওয়া দাওয়া করে তখন আমি করতেছি যে টাকাগুলো তো আসলে যেডি পাই, সবটি টাকা হয়তো পাওয়া যাবো না, যেডি পাই পাওয়ার পরে এটা কেউ জানা যাবো না, টাকাগুলো কৌশলে আমি নিয়ে এসে দেশে পাঠিয়ে দিতে হবো। এটা হলো আমার হ্যাঁ চিন্তা ভাবনা রইলো। তো আমার ভাই আবার ওই শহরেই থাকে, আমার হলো বড় ভাই, মানে সে এমনই সৎ, মানে সে আমার জানতো যে আমি থাই লটারি কাজ করি, সে আমারে মানে আমার কাছে বিচার দিত, ও যে পদে গেছে ও নষ্ট হয়ে গেছে গা, মানে আমাদের ছোট ভাই সবচেয়ে আদর্শ থাকবো, ও এতটাই নষ্ট হয়ে গেছে যে ও মাঝে মাঝে বলতো যে তুই এই পথ থেকে ফিরে যা, এটা খুবই খারাপ পথ, এই সমস্ত টাকা পয়সা কোনো দিন থাকে না, আর এটা কিন্তু প্রবলেম পড়ে যাবি, সৌদি আরবে হলে তুই সৌদি আরব থেকে পার হইতে পারবি না। তো আমি কথা শুনতাম না, আমি বলতাম যে আমার টাকা নিত না, মানে টাকার দরকার হলে আমি বলতাম যে দিয়ে দিতাম মাঝে মাঝে 10 কয় না আমার টাকা নিয়ে আসিস না, এনে আমার কাছে তুই আসিস না। একটা মসজিদে থাকতো, স্যালারি যা পাইতো খুব সৎভাবে জীবনযাপন করতো। তো আমার বলতো যে তুই মানে আমি কোনো কিছু নিয়ে গেলে ওটা খাইতো না, সে হইলো মানে কোনো কিছু ভালো কিছু পাক করলে দেখা গেল যে আমার নিয়ে করতো, বলতো যে তোর কোনো কিছু কিনে নেয় না, তোর একটা পেপসিও নিয়ে যাবি না। তো আমার আরেকটা স্বাস্থ্য বই ছিল, বুঝতো যে এটা হচ্ছে অন্যায় টাকা এবং এই টাকা দিয়ে পাবে না। তো নিয়ে গেতো, উনি খুব কষ্ট করে করে খাওয়াইতো। এবং আমি মানে বাইরে বলছি যে তাহলে আপনি এক কাজ করেন, আপনি দেশে যান, যাই বিয়ে করেন, যত টাকা লাগে আমি দেবো, তোর কোনো টাকা পয়সা ওটা আমি লাগবো না। মানে উনি আমার একটু জানার আছে যে এত টাকা আপনি জিতলেন 18 লাখ রিয়াল। জি 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 18 লাখ রিয়াল মানে হচ্ছে এই টাকাটা আপনার কাছে আসবে কিভাবে? আমি যাই হলো নিয়ে যাদের কাছে নাম্বার জমা দিছি। এটা কি ক্যাশ দিবে আপনাকে নাকি? জি 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 ক্যাশ দিয়ে দিবে? জি ক্যাশ দিবে, আমি তো ক্যাশ দিয়ে দিছি, আমি যে নাম্বারগুলো খেলছি আমারও ক্যাশ দিয়া হলো রিসিপ্ট কার্ডটা নিয়ে হওয়ার লাগছে। তারপরে আমি ওই আমার ভাই ওগুলো পছন্দ করতো না, এবং ভাই আমার আগেই ওই গেমটা লাগার পরে উনি ছুটিতে এসে বিয়ে করে যায়। বিয়ে করে যাওয়ার পর আমি বলতাম যে ওই যদি টাকা পাঠান লাগে বাড়িতে তাহলে আপনি করেন, বলতো যে তুই আমার এই টাকা পয়সা নিয়ে আসিস না, আমি এমনি অনেক ভালো আছি। মাঝে মাঝে তোর নিয়ে আমার টেনশন হয় যে তুই আসলেই তুই জানোস না যে সৌদি আরবে এই টাকাগুলো কত সমস্যা হবে, দেখ তুই এই পথে থেকে যতদূর সম্ভব যা কামাইছো নিয়ে যাবা, তুই দেশে যাই নয় বই বই খাগা, তবু তোর করা লাগবে না। আমি বলছি না আমার অনেক টাকার দরকার, যেদিন আমার বড় গেম না লাগবে আমি যাবো না। তারপরে তো নেক্সট টাইম ওই গেমটা লাগলো, লাগার পরে ওই টাকাগুলো নিয়ে আমি পাকিস্তানি 4টার সময় এসে বই সারিছে ওরে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে আমি একটা ব্যাগ নিলাম, মানে এই সব থলে সিস্টেম ব্যাগ, যে যাওয়ার পরে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে ফোন দিলাম যে ভাই আমি আইছি। তোমার টাকা দেখো দোকানের কেস আছে না মুদির দোকানে, ওর কাছে টাকা জমা আছে, ওর কাছে জমা আছে 1 লাখ রিয়াল, নিয়ে যাও, ওন থেকে 2000 রিয়াল হেরে দিয়ে যাও। গেছি আমি, যে টাকা উঠাইলাম 98,000 রিয়াল, সৌদির 98,000 রিয়াল, 2000 টাকা আমি খুশি দিয়ে দিলাম। 98,000 রিয়াল তুলবেন কেন? আপনার তো লাগছে 18,000 না, ওই এক এজেন্টের কাছে, আমি তো 18 জনের কাছে খেলছি। আচ্ছা, তো একজনের কাছে তো এই নাম্বারগুলো খেলি নাই। আচ্ছা, এটা তো ড্র হবে থাই লটারি থেকে, নেটে আমি চেক করবো, এবং আমি এখনো সার্চ দিয়ে দেখতে পারেন যে প্রতি মাসে 2বার করে খেলা হয়। ওকে, যাই হোক, তারপরে এটা আমি 18টা আমি কৌশল খাটাইয়া আমি ওই 18 এজেন্টের কাছে মাঝে মধ্যে, মানে কোনো এজেন্টের কাছে এর আগে 20টা 30টা এজেন্টের কাছে জমা দিতাম, ওই দিন আমি 18টা এজেন্টের কাছে জমা দিছি, এবং যারা টাকা দিতে পারবো। আচ্ছা, তো আমি টাকা উঠাইলাম, ওঠানোর ফলে 5 এজেন্টের কাছ থেকে টাকা নিলাম, প্রায় হলো 4.5 লক্ষ টাকার উপরে। আরগুলো আমি যাইতে পারলাম না ওই দিন, ওদের ফোন দিলাম, ওরা বললাম মিয়া আপনি টাকা আপনি যে কোনো টাইমে নিয়ে যান, বেগ সব এজেন্টই বলতেছি, ওর মধ্যে 2টা এজেন্ট পলাই গেল গা, মানে তারা হলো ওই ছোটোখাটো ফুটপাতের দোকান করতো, তো তারা বলছে 1 লাখ রিয়াল হেরে কি দিব, হেরা হয়তো জমা দিত না, উপরে জমা দেয় নাই। তো ওরা ভেঙে গেছে যে টাকা আইলে তো টাকা দেওয়া লাগবো, তো ওদের ফোন দিলাম, ফোন বন্ধ। তা আমি মনে করলাম যে হয়তো ওরা টাকা মনে দেওয়ার সমর্থ নাই, তার মধ্যে আমি টাকা দিয়ে আইসা। এই যে এতগুলো টাকা আপনি জিতলেন, এর জন্য আপনার কত টাকা খরচ করতে হয়েছে? আমার খরচা করতে হয়েছে টোটাল একটা নাম্বার 3টা চক্কর দিয়ে খেলছি, মানে 3টা স্টেপ দিয়ে খেলছি, 4-4-7, আবার হইলো 7-4-4, এইভাবে বাস। তো তাতে আমি খেলছি 13,000 রিয়াল। 13,000 রিয়ালের দিকে আমার গেম লাগছে হইলো 18 লক্ষ, 13,000 রিয়ালের দিকে। তো লাগার পরে তো আমি ওই 5-4.5 লক্ষ টাকা আমার বিছনার নিচাই না রাইখা, মানে আমার যে রুমমেট আছে এটা হলো অন্য জেলার, সেও জানে যে কোনো সময় আমার কাছে 50,000 রিয়াল থাকে, 5,000 রিয়াল, আবার কোনো মাসে আমার 2,000 রিয়াল থাকে না, ওই যে আমি গেম যেসব না লাগে। তো সেও জানতো বিষয়গুলো? না, সে ওই গেম লাগছে জানে না।
তা আমি কিন্তু এরকম হয় আপনার কাছে, আপনি খেলেন এগুলো সেগুলো হ্যাঁ, সে তো সবসময় মাঝে মধ্যে কইতো টাকা নেই, তো আবার কোনো সময় দেখতো যে আমার কাছে টাকা নাই, আমি ও মিয়া আজকে তেলে গেছে গা, টাকা লাগে নাই, মানে এরকমভাবে ইয়ে করতো। কিন্তু সে এটা মানে দেখা খেলতো না। তো আমি ওই টাকাগুলো ভিতরে রেখে দিলাম, ভিতরে রেখে আমি বললাম যে তো আরও সন্দেহ করো না, গেম তো আমার লাগছে আমি জানি। তো আমি বললাম যে কি করা যায়, তো ওই টাকাগুলো পরের দিন উঠাই ফেলাইলাম, উঠাইয়া আমি একটা বস্তা নিয়ে মানে মোটামুটি একটা প্যাকেট করে আমি আমার ভাইয়ের কাছে গেছি, যে বলতেছি যে ভাই এইখানে কিছু টাকা আছে, টাকাটা দেখে মসজিদের কাছে থাকতো, যে এই ব্যাগটা তেলে একটু যদি আপনি রাখতেন, এটা মসজিদ, এই জায়গায় টাকা এনে নিয়ে আসিস না, তুই পারস না যেমনি এমনি অন্য কোথায় পাঠাই দেখা, আমি মসজিদে এই ধরনের টাকা টাকা আমি তুই তো জানোসই, মানে আমার বড় ভাই বলে দিল। ব্যাগে করে টাকাটা নিয়ে গেছেন, তারপরে দেখেও সে লোভ করে নাই? না, টাকাটা এলো এইভাবেই রয়েছে, উনি বুঝতে পারছে টাকা। আচ্ছা, তাই আমি বললাম যে ভাই টাকাটা মানে কিছু টাকা আছে, টাকাটা আপনার কাছে রাখতে চাই, এটা আমি 2 একদিন পরে নিব। কয় দেখ এটা মসজিদ, এখানে এই ধরনের টাকা না রাখাই ভালো, আর এনে আমি পছন্দ করিস না, তুই কোথায় ওঠে রাখগা, আর তুই এই যাই জামেলা আমার এনে এই করিস না। একটা জিনিস চিন্তা করে দেখেন, একই মায়ের পেটের 2 সন্তান, মানে আপনারা যখন গল্পটা শুনছেন তখন তো শুনেই যাচ্ছেন একভাবে, এবার আমি একটু ভিন্নভাবে চিন্তা করছি। একই মায়ের পেটের 2 সন্তান, একজন টাকার লোভ করে সে কত বড় বড় রিস্ক নিচ্ছে, এবং একটা ফসল কি হয়েছে সেটা তো আপনারা দেখবেনই, কারণ সবসময় আমরা পরিণতি দেখাই সিক্রেটসে যেটা করি আমরা। চিন্তা করে দেখেন, একজন মায়ের, একজন যার কোনো লোভ নাই, যে হচ্ছে গায়ে গতরে খেতে ট্রাই করছে, আর আরেকজনের নেশা পেশায় হয়ে গেছে টাকা। ঠিক আছে, হ্যাঁ, তখন আপনার ওই ব্যাগের মধ্যে কত টাকা? ওইখানে 4,60,000 রিয়াল। এটা বাংলাদেশি টাকায় কত টাকা হয়? 1,20,00,000। 1,20,00,000, তার মানে প্রায় কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ, পরে বাইরের জিগায় নাই যে এখানে কয় টাকা আছে, তো বললো যে ওই টাকা এটাকে নিয়ে আসিস না। পরে আমি নিয়ে আইয়া আমার ওই রুমেই বিছনার নিচে রাইখা দিলাম। রাইখা দেওয়ার পরে আমার কথা হলো যে টাকাগুলো আমার পাঠাই দিতে হবে, আর টাকা পুরো টাকা আমি কালেকশন করে নিই। তো আমি আবার পাকিস্তানটা নিয়ে যাই। পাকিস্তানটা আমি যে এখানে যে 500 টাকা করে দিই, যারা হলো আমি পুরা দিন ঘুরে 200 টাকা দিতাম, সে 500 টাকা দেওয়াতে সে খালি বলতেছে বন্ধু কিয়া গেম লাগ গিয়া। পরে আমি মানে কইছি যে লাগছে 10,000 রিয়াল লাগছে, ওরা 500 করে দিই। দেখা গেল আর আমি 16 জায়গায় নিয়ে গেছি, 16 জায়গায় নিয়ে 16 জায়গায় টাকা পাইনি, আমি হলো 14 জায়গায় 14 লাখ টাকার মতো পাইছি। পাওয়ার পরে ওরে আমি 14 মানে যে খেপে নিয়ে গেছি ও মোটামুটি গোছে আমি ওরে তাতে 2,000 টাকার মতো দিছি। 3 দিনে কালেকশন হওয়ার পরে পুরোপুরি নিয়ে আমি চিন্তা করতেছি যে টাকাগুলো কীভাবে পাঠানো যায়। তে আমার হলো আমার যে রুমমেট ও খালি আমার করতেছে কি হালিম ভাই আপনি খুশি খুশি লাগে গেম লাগছে নাকি? আমি বলছি কি টাকা লাগবো? কয় 5,000 রিয়াল দিন তো বাড়িতে পাঠার লাগবো, আমি 2 মাস পরে দিয়ে দেবো। আমি বললাম যে 5,000 ধরেন এই টাকাটা রাখেন, তো আপনি যে মন চাই দিয়েন। পরে আমি 5,000 টাকাই দিছি। বললো গেম লাগছে ভালো, তো আমারও মাঝে মধ্যে নাম্বার নিয়ে খেলাইন। তো আমি আমার ওইখানে এত টাকা আমি ওটা ওরেও বুঝতে দিই না, মানে আমি টাকা এই করার পরে এখন আমার এলাকায় হুন্ডিতে টাকা পাঠাই, নাম হলো আবু তালেব করে নাম, শুনছি যে এলাকায় বড় বড় ধরনের টাকা পাঠায়। আমার আপন চাচাতো ভাইয়ের মানে মামা কি শ্বশুর, ওই ধর্ম শ্বশুর যেটা বলে, তো উনি রিয়াদে থাকে। আমার ওই চাচাতো ভাই হলো আমার দিকে অনেক দূরে থাকে, এবং উনিও নামাজি। তো উনি আমার মানে অন্যভাবে ওই 2 ভাই মানে দেখা তারা একই লেভেলে চলাফেরা করতো। উনি হলো আমার চাচাতো ভাই, আর একটা হলো আমার আপন ভাই। তো আমারে মানে আমি ওনারে না জানাই আমি ফোন দিছি ওনার উকিল শ্বশুরে, যে তাই কোথায় আছেন? বললো যে রিয়াদে। আমি বললাম দেখেন আমার এক বন্ধু আছে, তো ও দেশে যাবো, কিছু টাকা পাঠালে। কয় লাখ? আমি বললাম যে 5 লাখ করে কয়েকবার লাগবো। কয় করেন আপনি হলো 1 কোটি টাকাতে পাঠাই দেবেন। আমার কি মনে করেন আমি কি ছোটো মোটো হুন্ডির ব্যবসায়ী? তা আমি বললাম তাহলে কী করবো? কয় আমি বললাম তাহলে এক কাজ করি, এই 3 লাখ নিয়ে আসি আজকে, আবার পরে দিবেন 7 লাখ 5 লাখ এরকমভাবে, মানে 10-15 লাখ টাকা পাঠাই দিব। কয় আপনি 2 কোটি পারেন 3 কোটি পারেন, আজকে টাকা দিবেন, আপনি হলো কালকে সকালে আপনি টাকা বাড়িতে পৌঁছে যাবেন, আপনি টেনশন করেন না। এই টাকাটা কিভাবে পাঠায় ওনারা? ওর এমনি রিয়াল দিয়ে ও হলো দেশ বাড়ির থেকে হলো বাংলা টাকা দিয়ে দেয়। ও মানে ও জাস্ট ক্যাশ বুঝে নিয়ে ওখানে বলে দেয় যে এটা টাকাটা দিয়ে দাও। হ্যাঁ টাকাটা, হ্যাঁ ওটা হুন্ডি বলে এই হিসাবে। মানে মাঝখান থেকে যেটা হলো আপনারা যখন টাকাটা পাঠাতেন এই টাকাটা গভর্নমেন্ট একটা পার্সেন্টেজ পেতো বা একটা করতো, সেটা বন্ধ করে দেওয়া, সেটা হলো ওইভাবেই করে। আর ওরা আমাদের কাছে বেশি নেয়, ওরা হলো 500 রিয়াল বেশি নেয়, ওটা ওদের লাভ থাকে। আর গভর্নমেন্ট তো আসলে ব্যাংকের মাধ্যমে পাঠাইলে ইয়ে করে। তো আমি ওই পাঠানোর পরে 3 লাখ রিয়াল যে সময় ওর কাছে আমি দিয়ে যাই, মানে আমি 3 লাখ রিয়াল দিয়ে ওরা ট্রাই করতেছি যে আসলে কেমন ব্যবসায়ী হয়েছে। 3 লাখ দেওয়ার পরে ফোন দিছি বাড়িতে, যে বাড়িতে টাকাটা দিব আমার বড় ভাইয়ের কাছে, মার কাছে ফোন দিছি, মা
তো টাকা হলো ইয়ে করছি, হুম। পাঠাইছি, 3 লাখ টাকা দিয়ে যাবো আমাকে। হুম। কয় সমস্যা নাই, এত টাকা 3 লাখ টাকা তুমি তো কোনো সময় টাকা পাঠাও না এরকম, মানে আমি 20,000 টাকা দিতাম না। তা আমি ই করছি, করার পরে 2 দিন চলে যায়, মানে আমি টাকাগুলো আরও নিয়ে টাকা নিয়ে আমি বাড়িতে ফোন দিয়ে টাকা দিয়ে জানাই। হুম। তো ওনার ফোন দিয়ে ওনার ফোনটা বন্ধ। হুম। ফোন বন্ধ হইলে পরা মানে আমি এটাও জানি যে ভাই বিশ্বাস করেন সৌদি আরবে যারা কাজ করে বাঙালি এমনও আছে যে 100 টাকার জন্য এত বদমেশি করে আমার চোখের সামনে দেখা, মানে 100 টাকার জন্য এত বাটপারি বিদেশে। আমার লাইফে আমি হয়তো যে পথে আছি কিন্তু তারপরে আমার চোখের সামনে দেখছি। মানে আমার কাছে এতটাই লাগলো যে উনি ফোন বন্ধ করলো। পরে আমার যে চাচাতো ভাই আছে ওনারে ফোন দিলাম, ওনার নাম নাসির ভাই, যে মানে কি 3 লাখ টাকা দেওয়ার পরের কাহিনী এটা? হ্যাঁ উনি ফোন বন্ধ, বাড়িতে টাকা দেয় নাই তো, মানে 60 লাখ টাকা বাংলাদেশি টাকায়? না তাহলে বাংলার 3 লাখ টাকা দিয়ে ওনার ট্রাই করছি। ও মানে বাংলাদেশে 3 লাখ টাকা পৌঁছাবে কিনা? আমার কাছে তো টাকা আমি তো টাকা পাঠাবো না দেয়, মানে কইছে 5 লাখ 7 লাখ। আমি কিন্তু সৌদি আরবের সম্বন্ধে জানি যে বাঙালিরা মানে আমিও বাঙালি, ওটা ছোট করে না যে 100 টাকার জন্য মিছা কথা কয়। আচ্ছা। তো আমার হলো যে উনি কেমন হুন্ডির ব্যবসায়ী হয়েছে, মানুষের কাছে শুনছি যে উনি বড় বড় ব্যবসায়ী। তো আমি আমার চাচা ফোনটা বন্ধ হওয়ার পরে আমার মারে ফোন দিয়েছি, কয় না কই তো টাকা নিয়ে আসে না। আমি বললাম যে টাকা নিয়ে আসে নাই, তাহলে ঠিক আছে। আমি ওনার ফোনটা বন্ধ পাইয়া আমি ফোন দিছি হলো আমার চাচাতো ভাইয়ের কাছে, যে নাসির ভাই আমি তো আপনার ওই যে শ্বশুরের কাছে টাকা দিয়েছি 3 লাখ। 3 লাখ টাকা তুই কই বলি, আর টাকা তার কাছে দিয়ে আমার কাছে ফোন দিবি না? আমি বললাম হ্যাঁ ফোন তো বন্ধ। কয় আরে হ্যাঁ তো ব্যবসায় ধরা খাইছে, হ্যাঁ হলো কে বলে কারা টাকা ই করছে। আমি বললাম যে আপনি একটু ভালো করে দেখেন, চন্ন মাধ্যমে যোগাযোগ করে। কয় তুই টাকা কই পেলি? আমি বললাম যে টাকা কই পেয়েছি, এটা অন্যজনের টাকা। কয় যে ই করিস না, তুই আমার কাছে বলে দিবি না যদি সে অস্বীকার করে বহে। আমি বললাম যে আমি কি জিনিস এটা তো আপনি ভালোভাবে জানেন, মানে এলাকায় মানে অন্যভাবে চিনে, তো মানে একটু কেউ আমি করতে কথা বলি নাই। তো কয় দেখ তুই তো তুই হতে আমার শ্বশুরের কিছু বলিস না, আমি যোগাযোগ করতেছি। পরে উনি অন্য মাধ্যমে যোগাযোগ করে বলছে যে আপনি টাকা দিয়ে গেছে, যে উনি 15,000 রিয়াল দিয়ে গেছে, সৌদির আর 500 টাকা বেশি দিয়ে গেছে, 500 রিয়াল। তাহলে তার টাকাটা বাড়িতে বসে দেন নাকি? কি কমো হসুর, অন্য তো ধরা খাইছি 14 লাখ রিয়াল। ধরা খাওয়ার পরে আমি ওই টাকা নিয়ে আমার একটু ঝামেলা আছি, টাকাটা দিতেছি কয়েকদিন পরে। আপনি ওরা চিনেন, আপনার তো রিয়াদে থেকে আপনার ধরে নেব, আপনি অন্যকে আপনি একটু দায়িত্ব নেন। তো মানে আমার ফোন দিল চাস্তে ভাই, দেখ টাকা আমার জানাই দিছ, টাকা তোর মার যাব না, টাকা তোর হইলো ওই ই করবো, তাই তুই আমার কাছে নিবি। হ্যাঁ বললাম আপনি কয়টা বেতন পান, আপনি 3 লাখ টাকা আপনি কয়দিনে দিবেন? আর আমার 3 লাখ টাকা বড় কথা না, ও ফোন বন্ধ করলো গে, আমি রিয়াদে গেতেছি এখনই। পরে আমার ভাই হলো দেখতে যে আমি হ্যার কথা শুনি নাই, আমার হলো ইয়েরে দিয়ে ফোন দিছে, আমার ভাই ফোন দিছে। আমার বড় ভাই যে আছে দেশে, উনি হলো বিদেশ করে চলে গেছে। তো চলে যাওয়ার পরে বড় ভাই আমার মিস কল দিতেছি, আমার বড় ভাইয়ের কাছে উনি ফোন দিছে, ভাই কি হয়েছে রে, ওই আবুলের কাছে কি টাকা দিছস? আমি বললাম যে ভাই কিছু টাকা পাঠাইছি। কয় তুই টাকা দিবি তাহলে নাসিরের কাছে হুনে দিবি না? আমি বললাম যে না সমস্যা নাই। কয়েকক্ষণ টাকাটা নিয়ে হ্যাঁ হলো এমনি ব্যবসায় ধরা খাই বলে রয়েছে, ঝামেলা করিস না, টাকা দিব নাসিরে, তুই আমার কাছে নিবি টাকা, অন্য আর কোনো ভেজাল টেজাল করিস না বিদেশের বাড়িতে। তো আমার মনে এতটাই এলো যে 3 লাখ টাকা ধরো, 3 লাখ রিয়াল আমার কাছে সমস্যা না, আমার রুমে টাকা ভরে রয়েছে। তা আমি এখন কীভাবে টাকাগুলো পাঠাই? তো আমি হলো ব্যাংকে গেছি, ফ্রেনির একটা লোক আছে ব্যাংকে কাজ করে, এবি ব্যাংকে, আরব ন্যাশনাল ব্যাংকে। তো আমি মাঝে মধ্যে টাকা পাঠাইতাম আমার একটা বড় ভাইয়ের ছেলেরে, আমি লেখাপড়ার খরচা দিতাম, অন্তত অন্য কেউ না দিলে ওরে খরচাটা দিতাম। তো ও ব্যাংকে যেয়ে ওই টাকা পাঠাইতাম তার কাছে, মাঝে মধ্যে ওনার সাথে আমার সুসম্পর্ক হইতো, সুসম্পর্ক ছিল। উনি আমার জিজ্ঞেস কি ভাই ব্যাংকে যাওয়ার পরে কি সমস্যা কি? আমি বললাম একটা বিষয় কথা বলতে চাইছিলাম। কয় কি? আমি বললাম টাকা পাঠাম ভাই। কয় কি কয় লাখ? আমি বললাম কয় লাখ বলতে একটু বেশি টাকা, এটা আমার না, আমার এক বন্ধু আছে তো ওই যে শুনছেন না ওখানে থাকে, সে হইলো ওই দেশে মানে মাজরা এগ্রিকালচার যেটা ওই যে কৃষি কাজ করে, এটা বিক্রি করছে বেশ কিছু টাকা, ওই টাকাগুলো দেশে পাঠাই দিব। এখন সে পাঠাইতে পারতেছে না, তার আখামা নাই, মানে ওই আখামার একটা থাকে ওটা বৈধতা, ওইটা নাই, এই জন্য টাকাগুলো আমার কাছে বলতেছে পাঠাই দিতে হইব। আর মিয়া 20 টাকা পাঠাবেন, আপনি টাকা নিয়ে আহেন। আমি বলতাম যে ভাই আসলে মজা করেন না। কয় আসলে কত টাকা পাঠাবেন? আমি বললাম পাঠাবো। কয় আমার কি দিবেন? আমি বললাম কি আপনার কয় কোটি টাকা পাঠাইলে কত দিতে হইব? কয় আপনি আমার খুশি করবেন। আমি বললাম ভাই শুনেন, তার নাম হলো রাকিব। বললাম রাকিব ভাই যে আপনার আমি 10,000 রিয়াল দিব, আপনি আমার 1 কোটি টাকা পাঠিয়ে দিতে পারবেন? পরে কয় আপনি আমার সাথে কি ফান করতেছেন?
আমি বললাম না আসলে আমার টাকা পাঠাই দেবো, ও হলো প্রবলেম করেছে। মানে আমি একটু মিথ্যে বলছি যে ও হলো ওর তখন ফ্যামিলি। আপনার কাছে সব মিলিয়ে কত টাকা? 13.5 লক্ষ সৌদি রিয়াল। ওই এটা আমার ইয়ে পরে রয়েছে, মানে আমার মাঝে মাঝে বুক গরম হয়ে যেতেছে, ওই টাইমে গরম হয়ে যাচ্ছে, টাকাগুলো আমি কি করি মানে এরকম ভাবে। মানে এমন ব্যাপারটা হয়ে গেছে এরকম যে পাখি আধার পেয়েছে ঠিকই কিন্তু গিলতে পারবেন না। আমি সরি টু সে, মানে আমার ফিলিংটা এরকমই হচ্ছে। ঠিক একটা কথাই আছে যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার কাছে যে শক্তি থাকবে সেই শক্তির উপরে যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই শক্তি আপনার জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, সুতরাং ওই ততটুকুই গেলা উচিত যতটুকু আপনার পেটে হজম করতে পারবে, এটা মুরব্বীরা বলেন আর কি। যাই হোক, বলেন। তারপরে হলো ওই টাকাটা নিয়ে ওনার সাথে কথা হইলো। এখন আমি ওইভাবে ভাবি যে ভাই 1 কোটি টাকা পাঠাইলে একা আমাদের বলছে যে না, আপনি এই সন্ধ্যায় আপনার বন্ধুরা নিয়ে আমার বাসায় যাবেন। আচ্ছা, আপনাকে আমি বলি, আপনি তো এত টাকা কখনোই একসাথে দেখেন নাই, সুতরাং আপনার ওই জায়গাটা থেকে এত বিচার টাকা বুদ্ধি দেখি করা, নাই বলতে না, ওটা তো আমার টার্গেট ছিল আসলে, আমার একটা টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। জি তো সাধারণত যেটা হয়, মানে আপনি যা করেছেন সেই গল্পটা এখানে জি, জি, বলবেন, কিন্তু আমার কিছু যে জিনিস জানার জি, জি, সে কারণে অবশ্যই, প্রশ্নটা অবশ্যই। করছি। আপনার তো মনে হয়েছে যে এত টাকা একবারে পাঠানোটা রিস্কি হবে, বাড়িতে লোকজন কি কাকে পাঠাবো, কার জি, জি, ঠিকানায় জি, পাঠাবো, আপনি প্ল্যান করছিলেন কি বাংলাদেশে পাঠিয়ে দিবেন? না, আমার প্ল্যানটা ছিল যে আমি হুন্ডিতে প্রায় 1 কোটি টাকার মতো পাঠিয়ে দিব। হ্যাঁ। ওই বারে 5 লাখ 6 লাখ করে ওর কাছে দিব, বাড়িতে পৌঁছাবো আবার দিয়ে যাবো, বাড়িতে পৌঁছাবো আবার দিয়ে যাবো। কার কাছে সেটা? এটা হলো ওই আবুল যে আছে, ওই বাড়িতে টাকাটা রিসিভ করবে? বাড়িতে দিবে আমার আব্বা, আমার হলো আম্মার কাছে। আপনার আব্বা টাকাটা রিসিভ করবে? হ্যাঁ, আমার আব্বা, আমার আম্মা, আমার বড় ভাই আছে। আমার হলো যে টার্গেট হলো যে বড় ভাইয়ের কাছে কিছু দিবো, এর কাছে দিবো। বিষয়টা হলো বড় ভাই আবার ওটা ব্যবসা করে, ওটার গাড়িটারে আছে, তো এইভাবে টাকাগুলো দিব। আমার কথা হলো যে আমার ফ্যামিলি তো আমার টাকা হাত দিবে না, আমার এতটাই ভালোবাসে। মানে ওনারা কি জানতো যে আপনি এত টাকা পেয়েছেন? না, উনি 3 লাখ টাকা যে সময় আমার মার কাছে বলছে যে দিয়ে যাবে, মা এভাবে বলছিল যে তুমি তো বাজান 20-30 হাজার টাকার উপরে টাকা দাও না, তুমি এত টাকা কই পেলে? আচ্ছা, তার মানে ওনারাও ইনফর্ম ছিল না? না। তাহলে এখানে একটা চিন্তার বিষয় আছে। চিন্তাটা হচ্ছে যে আপনি 1 কোটি টাকা যদি আপনি এইভাবে পাঠানো শুরু করেন তাহলে তো ওনাদের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, এক। জি। সো এখানে আপনার একটা ভয়ের ব্যাপার আছে। আর 2 নম্বর হচ্ছে যে আপনি টাকাটা যেহেতু আপনার কাছে পেয়েই গিয়েছেন, তখন তো আপনি খেলা এজেন্টগিরি ছেড়ে দেননি, ছেড়ে দিয়েছেন না? না, ওটা তো আমার হলো ওই 4-5 দিনের ব্যবধান, আবার হলো 15 দিন পর খেলা। আচ্ছা, তো তারপরে এই 15 দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। এই 5-6 দিনের মধ্যে এই কামটা। এই টাকাটা আপনি তো চাইলে সৌদিতেই আপনি স্টোর করতে পারতেন, যে কোনো জায়গায় গোপন করতে পারতেন, আপনি সেটা কেন করেন নাই? আমি আসতেছি, আপনি যে প্রশ্নটা করছেন, সৌদিতে স্টোর বলতে মানে সৌদিতে আজনবীর নামে কোনো কিছু কিনারি নাই, সৌদি কফিলের নামে কিনতে হবে, ওইটার মালিকানা হবে। আর আমার টার্গেট ছিল, কফিল মানে হচ্ছে আপনার যে মালিক তার নামে কিনতে হবে? হ্যাঁ, তার নামে আপনি নিজে থেকে কোনো কিছু করতে পারবেন না? না না, এটা যারা মানে বাঙালি আছে বা অন্য আজনবী আছে, ওরা হলো কি ওর নামে সৌদি আরবে কোনো জিনিস কেনার ইয়ে নাই, ওইটা হলো ওই দেশের নামে কিনা, নিজের নামে কোনো প্রপার্টি করতে কোনো পারবেন কিছু কিনার হলো রুল নাই। ব্যাংক অ্যাকাউন্ট হবে না, কিচ্ছু হবে না? ব্যাংক অ্যাকাউন্ট হবে, সেটা হলো কফিলের ওরাকা দিয়া পেপার, কফিলের ও যদি অনুমতি অনুমতি দেয়, ও যদি জিম্মা নেয় তাহলে হবে। হ্যাঁ, এবং টাকা পয়সা হ্যান্ডেলিং করতে গেলে বড় ধরনের বিগ অ্যামাউন্ট ওইটাতে আদান প্রদান হলে কফিলের পেপার লাগবে, ও সাইন করে দিবেন হলে হবে। হ্যাঁ, টাকাগুলো আমার। তো এই টাকাগুলো আপনি তো অন্য কোথাও গোপন করে রাখতে পারতেন। অন্য কোথায় গোপন আমি কোথায় রাখবো? আমার টার্গেট হলো যে যেহেতু টাকাগুলো বাংলাদেশে পাঠানো মাত্রই আমি চলে যাব, এবং আমি যে যে স্বপ্ন দেখছি এগুলো পূরণ করব। সাথে করে নিয়ে আসা সম্ভব ছিল না? সাথে করে নিয়ে 30,000 রিয়ালের উপরে বিমানে ওইটা আনার কোনো অনুমোদন নাই। 30,000 সৌদি রিয়াল ওইটা সাথে আনা যাব। আর বেশি আনলে আপনার বেশি আনলে ওইটা হলো ওই দিতে হবে, যে এটা কারণ দর্শাইতে হবে যদি জব্দ হয়। আপনি পেলেন? হ্যাঁ। তো পরে আমি লটারিটা পুরোপুরি অবৈধ, আমি যেটা বুঝলাম যে সব জায়গাতে এটা একটা অবৈধ খেলা। সব জায়গায় অবৈধ বলতে এটা তো হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নাই, যে কারণে এই টাকাগুলো নিয়ে সমস্যা। গভর্নমেন্ট থেকে অনুমোদন নাই, কিন্তু এটা দেখা যায় যে সৌদি আরবে সব জায়গায় খেলা হয়, মানে আরব কান্ট্রিতে সব জায়গায়, অ্যাটলিস্ট এটা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় আপনি নেটে সার্চ দিলে দেখতে পারেন মাসে 2 বার খেলা হয়। আচ্ছা, ঠিক আছে, বলেন তারপর কি করলেন আপনি? তারপরে ওইটা যে সঙ্গে আমি করলাম, যে ভাইয়ের সাথে করলাম যে ভাই তেলে আসলেই সন্ধ্যায় তুমি তোমার ওই বন্ধুরে নিয়ে আসো, মাজরা যেহেতু বিক্রি করছে। কোন ভাইয়ের সাথে কথা বললেন? ওই যে ব্যাংকের রাকিব ভাই। হ্যাঁ, উনি হলো টাকা 1 কোটি টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা, এই রাকিব ভাইয়ের সাথে পরিচয়টা কিভাবে আপনার? ওই ব্যাংকে আমি মাঝে মধ্যে আমার ভাতিজার নামে ওই টাকা পাঠাইতাম, ও পড়াশোনা করতো। হ্যাঁ। তো ও এখনও অনার্সের 3য় বর্ষে। ওনার সাথে উনি বললো যে সন্ধ্যায় আসো, সন্ধ্যায় এসে কথা বলো, এত টাকা যেহেতু সন্ধ্যায় আসলে তারে কোথায় পাবো, আমি তো মিথ্যা বলছি না, সে থাকে অন্য জায়গায়, সে থাকে হলো এই আবার ডিস্ট্রিক্টে। তো ওরেও আমি শেয়ার করি নাই আমি এত টাকা পাইছি। আমি ওরে নাম্বারটা দিতে পারতাম, ও নাম্বার দিলে ও টাকার মালিক হইতো। ও আমার বলতো যে এরকম কোনো যদি নাম্বার হয় দোস্ত আমার নাম্বার দিবি। আমি ওইটা মনে দিয়ে করছি যে না, এত নাম্বার আমি কারো দিব না এটা। তো যাই হোক, তো এটা হলো সন্ধ্যায় নিয়ে যেতে বললো, আমার ফোন দিতেছে। তো আমি এখন কি বলবো, আমি গেছি যাই বলছি ভাই
আসলে উনি আসতে পারে নাই, একটু সমস্যা আছে। এখন টাকাগুলা উনি কালকে নিয়ে আসবে সকালে, তাহলে কী করা যায়? কয় আপনি এক কাজ করেন, এখানে যেই বাংলাদেশি যারা আছে, ইন্ডিয়ান শরিকাদের রুট যারও দেয় 300 রিয়াল বেতনে কাজ করে, ওদের কার কার আকামা আছে, মুর্শিদ কোম্পানি কার কার আকামা আছে, ওদের আকামা নিয়ে আসবেন। এক একটা আকামা দিয়া আপনার একটা আকামায় সর্বোচ্চ যত টাকা পাঠাইতে পারবেন, তো ওইটা আমি পাঠিয়ে দিব। আপনি লোক সংগ্রহ করেন, আমিও করি। তো আমি ওনারে 10,000 রিয়াল কেস দিয়ে আসলাম বাসায়, সৌদির 10,000 রিয়াল, বাংলাদেশে 2 লক্ষ টাকা। তো উনি বললো যে, উনি আমার রাত্রে আবার ফোন দিল বাসায় যাওয়ার পরে যে, আরে ভাই আমি পাইছি 3 জন লোক, আপনি দেখেন। ওই আরও আমি শরিকার লোকের যে মানে রুদা, আমি বললাম যে ভাই তুমি কবে পাইছো? বললো যে 6 মাস। আমি বললাম তোমার আকাম হয়েছে? কয় হয়েছে। আমি কই তোমার আকামাতে কিছু টাকা পাঠাইতে পাই, একটু ইয়ে করে। আমি 300 রিয়াল দিমুনি। কয় ভাই সমস্যা নাই, তাহলে কোন সময় যাওয়া লাগবো? আমি কই তুমি কোন সাইডে ডিউটি করো? যে তাহলে একটু 10টার সময় একটু ব্যাংকে আইসো। এরকমভাবে আমি 5 জন নিয়ে গেছি, টোটালিভাবে 16 জন এবং ওই যে ব্যাংকের যে ম্যানেজার আছে, ওরা খামা দেও, মানে ওই যে রাকিব ভাই, ওরা খামা দেও আমার পাঠিয়ে দিছে টাকাগুলা আমার এই অ্যাকাউন্টে, 2টা অ্যাকাউন্টে টাকাগুলা। আমরা 3 দিন নাগাছি টাকাগুলা পাঠাইলাম। তাতে এই বাংলা টাকা 2,66,00,000। বাংলা টাকায় 2,66,00,000 টাকা আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠালেন? হ্যাঁ, পাঠানোর পর আমার নিজস্ব অ্যাকাউন্টে। উনি আমার এমন বুদ্ধি দিল, ভালো লোক, যে হালিম ভাই আসলে এই জীবনে হয়তো আপনার ভাগ্যে টাকাগুলো জুড়ছে, আমি জানি আপনার টাকাই খুব এই লোক, আপনি টাকাগুলো নষ্ট করেন না, আর টাকাগুলো ব্যাংকে পাঠিয়ে দিলাম। আপনি যাইয়া ভালোভাবে উত্তোলন করে যাই কিছু করতে যান, কেউ জানি টের না পায়। টাকা পয়সার বিষয় কিন্তু ভাই বাইরে দেখতে পারে না, এটা কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। কেউ আপনার নামে এত টাকা আছে এটা যদি জানতে পারে, আর আপনি টাকাগুলো কীভাবে পাইছেন আপনি বলুন। আর আপনি দ্রুত গতিতে আপনি দেশে এখন হলো যত সম্ভব আজকে পারেন, আজকে যে আপনি ছুটি লাগাইয়া চলে যান। তো আমি ওই যে পুলিশ ইন্সপেক্টরের সাথে করলাম, মানে আমার গাওয়া বানাইতাম, হ্যাঁ আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে তার ফোন বন্ধ, আবার ফোন দিছি, খুলছে। খোলার পরে আমি কইছি যে আপনি, মানে এইভাবে আরবিতে বলছি, সাদিক হুয়েন। পরে বলতেছে দেখ আমি তো বাসায়। আমি কইলাম যে আমার একটু কথা আছে। কই তুই কো? আমি কইলাম টেলিফোনে কোন তেমন আমি এরকম। কই কে তোর টাকা লাগবো? আমি কইছি না দরকার আছে। কয় তুই তাহলে 4টার পরে আয়। আমি কইছি না এখন আর লাগবো। পরে ও শুয়ে পড়ছিল ডিউটি করে যে, পরে আমার এলো কই তুই আয়। পরে আমি গেছি, আমি যাই কইছি দেখ, মানে একটু অ্যাক্টিং করছি যে আমার মা অসুস্থ, আমার বসের তুই একটু ফোন দিবি, ফোন দিয়ে কালকে যে, মানে আপনার ছুটির ধান্দা করছেন, বাড়িতে যাবেন। হ্যাঁ, মানে আমি করি, কয় দেখ এই সৌদি আরবে আমার লাইফে যতই বাঙালি আছে, তোর মতো আমি কেউ ভালোবাসি না, আর তোর যে মোদির বস আছে তোরেও খুব ভালোবাসে। আমি ফোন দিব আর তুই যাবি, দেখবি কালকে সব কিছু 1 ঘন্টাতে তোর ফ্লাইট হয়ে যাবো। তো আমি হলো রাত্রিতে সব কিছুই করতেছি যে এখান থেকে ওই যে যারা আমি 5,000 টাকা করে দিতাম পুলিশ, ও আমার ফোন দিতেছে, কই এই মাসে টাকা তুই দিলি না, ফোন দিয়েছে। তো আমি কইতেছি দেখ আমি টাকা তো তোরে দিব, সমস্যা নাই, তুই হলো আমি 3 দিন পরে টাকা দিব। কয় 3 দিন পরে দিবি, আবার 1 মাসে পরে কথা কবি। আমি কইছি না 3 দিন পরে তোরে দিব না, সামনের খেলে তোর আমি বাড়াই দিব। এই কথা করার পরে কয় সমস্যা নাই। পরে আবার ওরে চিন্তা করলাম যে আবার এই 5,000 টাকা নাকি আবার ঝামেলা করবো। পরে ওরে আবার আমি আধা ঘন্টা পরে ফোন দিয়ে কইছি তুই কোনে আসো। আমি যাই ওরে 6,000 টাকা দিয়ে এলাম। দিয়ে এরপর পরে কইছি যে দেখ আমার কাছে টাকা ছিল না, আমি অন্যজনের কাছ থেকে তোর আইনা দিলাম। কয় তাহলে 1,000 টাকা বেশি দিলি কে? আমি বললাম যে 1,000 টাকা বেশি দিলাম, তুই আগামী খেলায় 1,000 টাকা কম নিবি। কয় ও সমস্যা নেই, মানে সে জানি এটা বুঝতে না পারে। আমি কইছি তুই টাকা নিয়ে ফোন দিস না, তুই প্রবলেম আছে দিকে তোর আমি 1,000 টাকা করলাম। পরে কয় ঠিক আছে আগামী খেলায় তোরে। আমি মনে মনে কইতেছি যে আগামী খেলায় আমার তুমি কই থেকে পাবা? আমি তো বাংলাদেশ। হ্যাঁ আমি তো চলেই যাবো, এই কালকে মধ্যে চলে যাবো। তো এর মধ্যে মানে আমার কাছে তখন মোটামুটি করছে 40,000 রিয়াল রয়েছে কেস। এখন আমি ভাবতেছি যে আমার ওই ছুটি, আমি সকালে গেছি অফিসে, যাওয়ার পরে কইলাম আমার ডাক দিছে, বসে ডাক দিছে, মন্দির ডাক দেখি, কয় তোর কী হয়েছে, তুই আমার কাছে কষ নাই কে? আমি বললাম দেখ হের কাছে ফোন দিছাল এই জন্য, কয় কর পেপার দি সাথে সাথে চলে কয়টার সময় যাবি? আমি বললাম যে কয়টার সময়, মানে এটা রাইসের সিগনেচার লাগবো। পরে কয় সমস্যা নাই, আমি পাঠাই দিছি সৌদি দিয়ে। পরে আমার সৌদিতে পাঠাইলো, রাইসের কাছে গেছে, রাইসে কয় আমার নাম শুনে উনি মানে করছে যে এই লোক তো গাওয়া বানায়, কয় ওই লোক পাঠাও। মানে আমি গেছি গেলে মানে কয় মানে 1 সপ্তাহ বাদে হয় ইসবুর, মানে ইসবুর কয় সপ্তাহে।
যে 1 সপ্তাহ বাদে। পরে আমি কইলাম যে সে আমার মজা করতেছে, আমি কইলাম দেখ তুই আমার ছুটিটা দে, ছুটিটা দিলে আমি হলো কয় তাহলে ছুটি থেকে আসার পরে আমার অন্য কাজ করবি, মানে আমি স্বীকার করে হাল দিছি মানে আমার ছুটি নেওয়া দরকার এই কইয়া তারপরে আমি ওখান থেকে ছুটিটা নিয়ে আসি। অফিসের মোটামুটি কিছু কেউ জানে না, মানে সিক্রেটভাবে আমি সাইন টাইন করে নিয়ে সব আইসে। এখন টিকিটের জন্য আবার টিকিট ইয়ের জন্য যে দেখতেছে তার সে আসে নাই, তার জন্য কালকে ওয়েট করতে হইব। তাই আমি ফোন দিলাম রিয়াদে, আমার এলাকার লোক আছে এক বড় ভাই খোকন ভাই। তো খোকন ভাই করলাম যে খোকন ভাই এই টিকিট কাটতে কত লাগে? কয় ইমার্জেন্সি টিকিট পাওয়া যাবো। কয় পাওয়া যাবো, কত? পরে বলতে যে লাগবো 1600-1700 লাগবো। আমি বললাম ভাই আমার জন্য একটা টিকিট কাটেন। কয় তাহলে তোমার পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দাও। পরে আমি পাসপোর্ট নাম্বার পাঠিয়ে দিলাম। আর আমি অফিসে এই দিক দিয়ে বলতেছি যে কালকে আমি আমার বসেও জানে যে কালকে ও টিকিটের পেপার সাইন করে টিকিট নিয়ে সন্ধ্যায় আমার নাকি দেখা করিয়া তারপরে ওগুলো পরের দিন ছুটি চলে যাবে। ও সন্ধ্যায় ওরে ফোন দিলাম, ও টিকিট কেটে রাখছে, আমি সব কিছু